আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আর এই ঘটনাটি মূলত আমি শুনেছিলাম আমারই বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর কাছ থেকে। আর মূলত এই ঘটনাটি প্রত্যক্ষদর্শী এবং এই ঘটনার ভিকটিম তার বাবা এবং তার পুরো পরিবার বলা চলে। ঘটনাটির সময়কাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঠিক পরপরই। তখনও তিনি বিয়ে করেননি, আর তার নাম ছিল মোহাম্মদ কালু মিয়া। উনি প্রচণ্ড সাহসী একজন মানুষ ছিলেন। ঘটনাটির স্থান ঢাকাতে। উনি ঢাকার বাংলা মোটরে থাকতেন, টুকটাক ব্যবসা বাণিজ্য করতেন আর মানুষের উপকার করতেন। মানে যখন যার কোনো সমস্যা হতো, যদি তাকে ডাকতো, দিনরাত 24 ঘন্টা তিনি নিজের কাজ ফেলে রেখে হলেও তাদের উপকার করার চেষ্টা করতেন। আর এমনই একটা উপকার করতে গিয়েই উনি জীবনের সবচেয়ে বড় একটা ভুল করে ফেলেছিলেন, যার পরিণতি খুবই ভয়ানক হয়েছিল। মূলত সেই ভয়ানক পরিণতিটি আজকে আমাদের ঘটনার মূল উপজীব্য। তো ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে যে ওনারই এক প্রতিবেশী নিঃসন্তান এক দম্পতি, এরা একদিন দিনের বেলা ওনার কাছে এসে বলে যে ভাই জানেন তো, আমরা দীর্ঘ প্রায় 18 থেকে 20 বছর যাবৎ নিঃসন্তান। তো তিনি বলেন, হ্যাঁ আমি জানি যে আপনাদের কোনো সন্তানাদি এখনো আল্লাহ দেননি। তখন বলে যে আমরা তো অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুর থেকে কিছু হচ্ছে না। তো আপনি যদি আমাদের একটু উপকার করেন তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই অভাবটা পূর্ণ করে দিবেন। তখন ওনাদের কথা শুনে ওই কালু মিয়া আঙ্কেল উনি বলতেছেন যে আপনাদের যদি এই ভয়ানক এই সমস্যা যেটি আপনারা ফিল করেন যে আপনাদের কোনো সন্তানাদি হচ্ছে না, আপনাদের একটা বিশাল শূন্যতা, তো আমার দ্বারা যদি আমার কোনো ত্যাগ স্বীকারের মাধ্যমে যদি আপনাদের একটা উপকার হয়, তাহলে আমি যে কোনো ধরনের কষ্ট করতে রাজি আছি, বলেন আমাকে কি করতে হবে। তখন তারা বলেন যে আপনাকে এক বাবার এক সন্তান, ছেলে সন্তান, মারা যাওয়ার ঠিক প্রথম পূর্ণিমা বা অমাবস্যার রাত্রে ওই কবরের মাটি নিয়ে আসতে হবে একা একা গিয়ে। তখন তিনি এইটা শুনে খুবই অবাক হন এবং বলেন যে কেন, হঠাৎ এরকম কাজ করার প্রয়োজন কেন। তখন তারা বলেন যে ওনারা এক কবিরাজের কাছে গিয়েছেন, ঠিক কবিরাজ এই পরামর্শ দিয়েছেন যদি এই কাজটি করতে পারে তাহলে সেই এনে দেয়া মাটি নিয়ে কবিরাজ কিছু তদবির করবেন, এর ফলে হয়তোবা ওই মহিলার সন্তান সম্ভব হতে পারে। 100% নিশ্চিত না, কিন্তু একটা হওয়ার পসিবিলিটি আছে। তখন ওই কালু মিয়া আঙ্কেল বলেন যে ঠিক আছে বুঝলাম, কিন্তু সমস্যা হলো যে ওই এক বাবার এক সন্তান কে কোথায় মারা গেছে, কোথায় কবর দেওয়া হয়েছে, এটা আমি কিভাবে জানবো। তখন তারা বলেন যে এই খবর আমরাই রাখবো, আপনার বেশি কষ্ট করতে হবে না, আপনাকে খালি খবর দিলে আপনি কষ্ট করে জিনিসটা এনে দেবেন। তখন তিনি বলেন যে বেশি দূরে হলে তো পারবো না। তখন তারা বলেন যে না, দূরে না, ঢাকার মধ্যেই কোনো একটা জায়গায় আমরা চেষ্টা করতেছি যাতে করে আপনার কষ্ট না হয়। তখন বলেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাদের যদি উপকার হয় তাহলে তো কোনো কথাই নেই, আমি সর্বোচ্চ চেষ্টাটা করব। তখন ওনারা চলে যান তাকে ধন্যবাদ জানিয়ে। এর প্রায় মাসখানেক পর হঠাৎ একদিন ওই মহিলার হাজবেন্ড এসে কালু মিয়া আঙ্কেলের কাছে বলেন যে ভাই খবর পেয়ে গেছি। তো বলে কি খবর? ওই যে আপনাকে বলছিলাম যে এক বাবার এক সন্তান, এরকম একটা কবর পেয়েছি, যে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে এবং দেখেও এসেছি আমরা। তো ভালো, খবরটা ভালো, অন্তত তাদের জন্য ভালো। তখন বলে যে ভাই চলেন আপনাকে কবরটা দেখিয়ে নিয়ে আসি। প্রিয় লিসেনার্স, এই কবরটি ছিল আজিমপুর কবরস্থানে। আর আজিমপুর কবরস্থান কিন্তু ঢাকার অনেক পুরাতন একটি কবরস্থান। তো
তো ওনাকে সাথে করে নিয়ে যান এবং দিনের বেলাতে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর খুব ভালো করে কবরের অবস্থান এবং ওই কবরস্থানে একটা নেম, মানে যেটাকে নাম ফলক বলে আর কি, সেটাও ছিল, যে এই খবরটা কার, কেমন কি, কবে মারা গেছে, তারিখ, তার পিতামাতার নাম কি, এগুলো লেখা ছিল। একটা বাচ্চা মানুষের কবর আর কি, বাচ্চা ছেলের কবর। তো উনি সেটা দেখে আসেন। তখন বলেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি অমাবস্যা বা পূর্ণিমার রাতে গিয়ে এই কবর থেকে মাটি নিয়ে আসবো। মানে মাটি বলতে কবর খুঁড়ে না, কিন্তু মানে কবরের উপর থেকে মাটি নিয়ে আসতে হবে। যদি আলগা মাটি না থাকে তাহলে কোনো কিছু দিয়ে একটু হালকা করে খুঁড়ে এক মুঠ মাটি নিয়ে আসলেই হবে। তো যাই হোক, এখন অমাবস্যা পূর্ণিমা কবে বা পরবর্তী অমাবস্যা আগে না পূর্ণিমা আগে, সেই বিষয়ে ওই লোকেরাই তাকে অবহিত করেন যাদের ওই মাটি প্রয়োজন ছিল। তো মূলত উনি যেদিন গিয়েছিলেন ওই দিন পূর্ণিমা ছিল, মানে একদম ইমিডিয়েট কাছাকাছি ডেট পূর্ণিমা ছিল। তো উনি পূর্ণিমা রাতে একা একা আজিমপুর কবরস্থানে যান। তখন মানে স্বাধীনতার পর পর কিন্তু এই এমন বড় বড় ফেন্সিং, মানে এত দেয়াল টেয়াল, এগুলো অতটা ছিল না, ছিল কম ছিল, মানে খুব সহজে যে কোনো সময় ভেতরে ঢোকা যেত। তো উনি রাতের বেলা যান, সাথে করে একটা পুটলি নিয়ে যান। ওই সময় কিন্তু বাংলাদেশে এরকম পলিথিনের ব্যাগের এত প্রচলন হয়নি। তো একটা পুটলি নিয়ে যান, আর পুটলি নিয়ে যাওয়ার সময় হাতে করে একটা হালকা ওই চাকুর মতো একটা জিনিস নিয়ে গিয়েছেন, যাতে করে একটু খোঁচা দিয়ে মাটি তুলতে পারেন। কারণ ওই রাতের বেলা কবরস্থানে গিয়ে মাটি তোলার জন্য যদি দেখা যাচ্ছে যে কবরের উপর তো ঘাস হয়ে যায়, এবং ওই কবরের সেটা হয়েও ছিল, তো যার কারণে ওখান থেকে তো মাটি খুঁড়ে আনাটা কঠিন। এই জন্য ছোট্ট একটা ধারালো জিনিস নিয়ে গিয়েছিলেন, যাতে করে একটু খোঁচা দিয়ে কিছু মাটি তুলে আনা যায়। তো এটা নিয়ে উনি শুরু করেছেন যাওয়া, এবং যথারীতি উনি কবরস্থানে যান। তো কবরস্থানের ওই সময়ে দূরে দূরে ওই ল্যাম্পপোস্ট ছিল। তো উনি যেহেতু খুব সাহসী একজন মানুষ ছিলেন, আর ওই রাতটা ছিল পূর্ণিমার রাত, এমনি কবরস্থানে মানে একদম অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। আর তখন কিন্তু আজিমপুর কবরস্থানে এত বড় বড় গাছ, এখন যে এরকম বড় বড় গাছ দেখি, তখন কিন্তু এরকম অত বড় বড় গাছ ছিল না। তো উনি সেই কবরস্থানের কাছে মানে গিয়ে সেই কবরের কাছে যান। সেই কবরের কাছে গিয়ে যথারীতি তিনি স্বাভাবিকভাবে পুটলিটা বের করেন এবং ওনার সাথে থাকা লোহা জাতীয় একটা ধারালো জিনিস দিয়ে কবরের উপরে আঘাত করে কিছু মাটি ওই পুটলির মধ্যে রাখেন। পুটলির মধ্যে রেখে পুটলি গিট দিয়ে যখনই উনি পেছন দিকে ঘুরেছেন, তখন উনি দেখেন যে ভয়ানক আকৃতির বিশাল বিশাল দুটি কুকুর, এবং এই কুকুরের সাইজ স্বাভাবিক কুকুরের মতো না, এর থেকে আরো বহু বহু গুণ বড়। মনে হচ্ছে দুটো হাতির সাইজের কুকুর, হাতির মতো অত বড় না, কিন্তু মানে এরকম অনেক বড় আর কি। দুটো কুকুর, কালো রঙের কুকুর, চোখ দুটো লাল টকটকে, ওনার দিকে তাকিয়ে গড় 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 শব্দ করছে, মানে ঘেউ ঘেউ করছে না, কিন্তু গড় গড় শব্দ করছে। তো উনি কিন্তু এটা দেখে বুঝতে পেরেছিলেন যে কুকুর দুটি স্বাভাবিক কিছু না। কারণ হলো উনি যাওয়ার আগে কিন্তু ওনাকে বলে দেওয়া হয়েছিল যে আপনি কিন্তু ভয় পেতে পারেন, সুতরাং আপনি সেইভাবে মনের একটা প্রিপারেশন নিয়ে যাবেন। তো উনি যেহেতু সাহসী মানুষ ছিল, সব ভয় ডর ওনার কাছে কিছুই না। তো উনি যেটি করেন সেটা হয়তো বা আমরা মানে সেটা কল্পনাও করতে পারবো না। উনি ওই কুকুর দুটো দেখে ভয় পাওয়ার পরিবর্তে উনি কি করেছেন, উনি পাশে থাকা একটা লাঠি নেন। ওই যে বাঁশের আগা, তারপরে বিভিন্ন জিনিস তো পড়ে থাকে আশেপাশে রাস্তায় ওই কবরস্থানের মধ্যে, মানে লাঠি নিয়েছিলেন। এমনও হতে পারেন যে উনি ওই মানে আমার কাছে যেভাবে বলেছে যে পাশে গাছ ছিল, ওই গাছটা ছোট ছিল, তো গাছের একটা ডাল ভেঙে নেন, মানে ওটা একটা লাঠির মতো বানান, বা রাস্তার থেকে একটা লাঠি নিয়েছেন। এটা নিয়ে ওই কুকুর দুটোর দিকেও নিয়ে গিয়েছেন। মানে কুকুর দুটো ওনার দিকে কি আগাবে, ভয় কি দেখাবে, উনি উল্টো কুকুরের দিকে এগিয়ে যান। এগিয়ে গিয়ে ওই কুকুর দুটিকে তাড়া করার চেষ্টা করেন, এবং উনি যখন দেখেন যে ওই কুকুর দুটি সরছে না ওখান থেকে, তো উনি খুব নিজের অজান্তেই একটা সাংঘাতিক ভুল কাজ করে ফেলেন। সেটি হলো ওনার হাতে থাকা লাঠি দিয়ে একটি কুকুরকে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে ওই দুটি কুকুর ওখান থেকে চলে যায়।
আর কোনো ধরনের ঘেউ ঘেউ বা গড়গড় শব্দ না করেই ওই কবরস্থানের এক সাইডে গিয়ে হারিয়ে যায়। মনে হচ্ছে এই দুটো কুকুর এই কবরস্থানেরই কুকুর। উনি বুঝতে পারেন যে এই দুটো কিন্তু স্বাভাবিক কোনো কুকুর ছিল না, কারণ স্বাভাবিক আকৃতির কুকুর কিন্তু এত বড় হয় না, শুধু বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও হবে না। উনি হাঁটতে হাঁটতে আবার বাংলা মোটর চলে আসেন। আজিমপুর থেকে বাংলা মোটর হেঁটে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা সময়। উনি যখন ওনার বাসার কাছে এসেছেন, ওনার বাড়ির গেটে উনি আরও একটি ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান ওই দুইটা কুকুর ওনার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তবে ও দুটো কুকুর কিন্তু শুরুতেও ওনাকে আক্রমণ করতে উদ্যত হয়নি, শুধু ওনার পথ আগলে দাঁড়িয়েছিল যাতে করে ওই মাটি উনি যেন ওখান থেকে নিয়ে যেতে না পারেন। কিন্তু উনি যেহেতু আঘাত করেছিলেন, এরপরে কুকুর দুটি চলে যায়। কিন্তু এইবার ওই দুটো কুকুর তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার বাড়িতে ঢোকার পথ আগলে দাঁড়ায়। তারা মনে হয় তাকে ঢুকতেই দেবে না। ওই কুকুর দুটি আক্রমণ করার চেষ্টা করছিল না, কিন্তু ওই কুকুর দুটি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিল যেন এই মাটিটি সে রেখে দেয় তাদের সামনে বা ফেরত দিয়ে আসে। কিন্তু উনি তো বদ্ধপরিকর, কারণ এই মাটি দিয়ে কোনো মানুষের উপকার হবে, সুতরাং এই কাজটি উনি করবেনই। যেহেতু উপকার করা বা মানুষের সেবা করা ওনার একটা নেশা হয়ে গিয়েছিল। তো উনি যখন দেখলেন কুকুর, উনি নিজে যে দোয়া কালাম পড়তেন মানে পারতেন সেটা পড়লেন আর কি। এরপর ওনার যেহেতু রাতের বেলা অনেক সময় একা রাস্তা দিয়ে হেঁটে আসতে, কিন্তু রাস্তাতে এমনিতেই স্বাভাবিক কুকুর থাকে, এটা কিন্তু আমরা জানি। অনেকে হাতে লাঠি নিয়ে চলাফেরা করেন। তো উনি কিন্তু ওই কুকুরকে ধাওয়া করার পরে যে হাতে লাঠিটা ছিল সেটি আর ফেলেননি, সেটা হাতেই ছিল, ওটা নিয়ে উনি চলে আসেন। তখন ওই লাঠিটা দিয়ে ওই দুটো কুকুরকে তাড়া করেন। কিন্তু এইবার কিন্তু ওই দুটো কুকুর তারা ভয় পাচ্ছে না, তারা কিন্তু এখান থেকে সরছে না, তারা ওনার চারদিক দিয়েই ঘোরাফেরা করছে, কিন্তু ওনার বাড়িতে ঢুকতে দেবে না। ওই দুটো কুকুর কখনোই আক্রমণ করেনি, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছিল যাতে করে উনি ওই মাটিটা নিয়ে যেতে না পারেন। কিন্তু উনি আবারও ওই কুকুরগুলিকে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন। আঘাত পাওয়ার সাথে সাথে কিন্তু ওই দুটি কুকুর চলে যায়। উনি ওনার জীবদ্দশায় কখনোই ওই দুটো কুকুরকে দেখেননি। উনি পরদিন ওই মাটি সেই নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেন। ওই দম্পতি ওই মাটি নিয়ে সেই কবিরাজের কাছে দেন। সেই কবিরাজ মাটি দিয়ে হয়তো বা কোনো তদবির করে দিয়েছিলেন। যেই দিন সকালবেলা মানে ওই মাটিটি ওই দম্পতির কাছে হস্তান্তর করেন, ওই দিন রাতে ওনার সাথে আরও একটি ঘটনা ঘটে। সেটি হলো, ওই সময় তো গরমের সময় ছিল, আর ওই রাতের বেলা উনি ওই কালো মিয়া আঙ্কেল উনি তখনও তো উনি বিয়ে করেননি, তখন উনি বাসার ছাদে ঘুমাতেন। ওই ছাদে একটা চৌকি পাতা ছিল, রাতের বেলা যদি ইলেকট্রিসিটি চলে যেত তখন ওই রাতে ছাদে উঠে ওই চৌকির উপর ঘুমাতেন। তো ওই রাত্রে ইলেকট্রিসিটি চলে যায়, রাত তখন প্রায় 12টা 12:30। তো উনি ওই ছাদের উপর চলে যান, ছাদে গিয়ে ওই চৌকির উপর শুয়ে আছেন, ঘুমিয়ে যান। ঝিরিঝিরি বাতাস হচ্ছিল। তো হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায় এবং উনি ফিল করছিলেন কেউ যেন ওনার মাথায় হাত বুলাচ্ছে। অবাক ব্যাপার, মাথায় হাত বুলায় কে, কিন্তু উনি ঘুম থেকে উঠে কাউকে দেখতে পান না। আবার ঘুমিয়ে যান। কিছু সময় পর আবার ওনার ঘুম ভেঙে যায়, মনে হচ্ছে কেউ ওনার মাথায় হাত বুলাচ্ছে। এভাবে বেশ কয়েকবার হয়, কিন্তু উনি কাউকে দেখতে পান না। এরপর তিনি একটু ভয় পান এবং উনি আবার নিচে চলে আসেন। কারণ তখনও ইলেকট্রিসিটি আবার আসেনি, কিন্তু না আসলেও উনি আবার ওনার নিচে রুমে চলে আসেন। রুমে এসে উনি ঘুমান। প্রিয় লিসেনার্স, এখন কিন্তু আপনাদের মনে দুটো প্রশ্নের উদ্রেক হবে। এক, সেটি হচ্ছে ওই দম্পতি যারা এই মাটি নিয়ে গিয়েছিল কালু মিয়া আঙ্কেলের কাছ থেকে, তারা কি আসলেই উপকার পেয়েছিল? আসলে কি তাদের সন্তান হয়েছিল? প্রিয় লিসেনার্স, এখন কিন্তু আপনাদের মনে দুটি প্রশ্ন জাগবে। নাম্বার 1, কালু মিয়া আঙ্কেল এত কষ্ট করে, ভয়কে জয় করে, কঠিন বিপদ পাড়ি দিয়ে
যে মাটি সংগ্রহ করেছিলেন এবং সেই মাটি ওই দম্পতির হাতে হস্তান্তর করেছিলেন, ওই দম্পতি কি আসলেই উপকার পেয়েছিল? তাদের ঘর আলো করে কি কোনো সন্তান হয়েছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, হয়েছিল। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এটা কিভাবে সম্ভব? প্রিয় লিসেনার্স, শয়তানকে যদি কেউ প্রভু বানিয়ে নেয় এবং কেউ যদি শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে জাদুবিদ্যার মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু পসিবল, এবং সেটি হয়েছিল। এবার আসুন প্রশ্ন নাম্বার 2। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কালো মিয়া আঙ্কেলের কি হয়েছিল? হ্যাঁ, সেটি বলছি। উনি একটি ভয়ানক বিপদের সম্মুখীন হন এবং ওনার ওই যে আমি একটু আগে বললাম যে রাতের বেলা মাথায় হাত বুলিয়ে দিয়ে গিয়েছিল, এরপর থেকে 1 বছর উনি সুস্থ ছিলেন। কিন্তু 1 বছর ওই যেই রাতে উনি মাটি সংগ্রহ করে এনেছিলেন, প্রতি বছর ওই রাতে ওনার নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে তাজা রক্ত বের হতো। ওই রাতেই শুধু হতো। তারপরে কিন্তু আবার 1 বছর স্বাভাবিক, কোনো সমস্যা নেই। কিন্তু উনি আস্তে আস্তে শরীরের শক্তি হারিয়ে ফেলতে থাকেন, মানে আগের মতো জোরটা পেতেন না শরীরে। অনেক ভারী ভারী কাজ উনি আসলে আগের মতো করতে পারতেন না। তবে সেই বিষয়গুলো উনি স্বাভাবিকভাবে নিচ্ছিলেন, কিন্তু প্রতি বছর এই সমস্যাটা হতো। তো যাই হোক, এই ঘটনার বছর 3-4 পর উনি বিয়ে শাদী করেন। কিন্তু বিয়ে করার পরে কিছু সমস্যা দেখা দিল। সেটা হলো ওনার 3-4টা ছেলে সন্তান, মানে প্রথম, তারা সবাই কিন্তু মারা গিয়েছিল, শিশু বয়সে মারা গিয়েছিল। কেন মারা গিয়েছিল এই বিষয়টির কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। স্বাভাবিকভাবে মারা গিয়েছিল, কিন্তু শিশু বয়সে হঠাৎ করে অসুস্থ হয়েছে, মারা গিয়েছে। এরপরে ওনার একটি ছেলে সন্তান এবং 2টি কন্যা সন্তান হয়। তারা কিন্তু এখনো ভালো আছে, জীবিত আছে। কিন্তু ওনার পরিণতি কি হয়েছিল? ওই যে বললাম প্রতি বছর এই সমস্যাটা হতো, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলেছিল। এবং একদিন হঠাৎ উনি খুব অসুস্থ হয়ে পড়েন, খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ। যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটাল কর্তৃপক্ষ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার পরিবারকে জানিয়ে দেন ওনার শরীরের ভিতরের সব অর্গান নষ্ট হয়ে গিয়েছে, উনি আর বাঁচবেন না। এবং উনি সত্যিই মাত্র কয়েকদিনের মধ্যেই মারা গিয়েছিলেন, অথচ কয়েকদিন আগে উনি দিব্যি সুস্থ ছিলেন। শুধু বছরের ওই নির্দিষ্ট এক রাতে ওনার ওই সমস্যাটা ছাড়া আর কোনো সমস্যা ওইভাবে ছিল না। শারীরিকভাবে উনি দুর্বল হয়ে যাচ্ছিলেন, সেটা সত্য, কিন্তু উনি কিন্তু এর মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষাও করিয়েছিলেন, কিন্তু ওনার কোনো রোগ ধরা পড়েনি। প্রিয় লিসেনার্স, এইখান থেকে কিন্তু আমরা একটি বিষয় জানতে পারলাম, সেটি হচ্ছে যে অনেক সময় প্যারানর্মাল জনিত কোনো অসুবিধা বা রোগ যদি হয়, হঠাৎ করে সেটা ধরা পড়ে না, আস্তে 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 মানুষকে দুর্বল করে দিতে থাকে। কিন্তু যখন ধরা পড়ে যায়, তখন আর সেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ থাকে না। এটি কালো মিয়া আঙ্কেলের জীবনে হয়েছিল। আর ওই যেই নিঃসন্তান দম্পতি, যারা মানে সন্তান লাভ করেছিলেন, ওই সন্তান আসলে কি হয়েছিল, মানে ভবিষ্যতে মানে সে কি করেছিল, এখনো সে জীবিত আছে কিনা, এই বিষয়ে আমি এখনো কোনো তথ্য পাইনি যে সে এখন আসলে কোথায় আছে বা ওই পরিবারের কি অবস্থা। যদি কখনো পাই, আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি এবং যে ঘটনাটি আমাদেরকে যে পাঠিয়েছেন তার নাম রেফায়েত ভাই, এবং তার ঘটনা হচ্ছে চট্টগ্রাম এলাকার কোনো এক জায়গায়। এবং এইটা উনি ঘটনাটা কালেক্ট করে তিনি আল্লাহর রাস্তায় ছিলেন যতদিন, কিছুদিনের জন্য ওই এলাকায়, তখন তিনি এই ঘটনাটার সম্মুখীন হয় এবং এই ঘটনাটার একটা বিহিত করে আসেন। রেফাত ভাই সেখানে যাওয়ার পর ওই এলাকা সম্বন্ধে যেটা বলেছেন, যে এলাকাটা এতটাই অজপাড়াগা ছিল তা বোঝানো যাবে না। ইভেন বাথরুমের জন্য মসজিদ থেকে যেতে নাকি কমপক্ষে 5 মিনিটের রাস্তা হাঁটতে হতো। এক জায়গা থেকে
আরেক জায়গায় যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ছিল খুব খারাপ। মেইন রোড থেকে নৌকা দিয়ে পায়ে হেঁটে সেই মসজিদ, এবং মসজিদ থেকে তারা এরকম ভাবে যে এরকম মসজিদে 12 দিনের মতো থাকবে, এরপরে আরও একটা মসজিদে যেতে হবে ওই এলাকারই। কিন্তু রাস্তাঘাটের যে বেহাল দশা, তাতে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সেটা 2000 সালের ঘটনা। ইভেন ওইখানের যেসব বাড়িঘরগুলো ছিল, সেই বাড়িঘরগুলোতেও সাঁকো দিয়ে মানে পার হয়ে যেতে হতো, এরকম আর কি। রাস্তা নাই, সরাসরি ঢুকে যেতে পারবেন না একটা বাড়িতে। সে এলাকায় ইউনিয়ন পরিষদের একটা হসপিটাল ছিল। সেই হসপিটালটা রেফাত ভাই নিজেও দেখেছেন কয়েকবার, ওই মসজিদে যাওয়া আসার সময় একদম কাছাকাছি। তো সেখানকার মসজিদে থাকা অবস্থায় তিনি একজন লোককে প্রায় দেখতেন, মসজিদে বসে আছে, না হলে শুয়ে আছে, আবার আসরের ওয়াক্তে চলে যাচ্ছে, আসরের নামাজ পড়ে। এরপরে মাগরিব এবং ঈশার ওয়াক্তে তিনি আর আসতেন না, আবার ফজরের ওয়াক্তে আসতেন। তিনি যতক্ষণ মসজিদে থাকতেন, রেফাত ভাই লক্ষ্য করতেন মসজিদের অজুখানার পেছনের দেয়ালে একজন বসে আছে। বসে থাকা অবস্থায় তার মুখটা যতটুকু বোঝা যাচ্ছে যে পুরাটাই ঢাকা, কোনো অংশই চেহারা বোঝা যাচ্ছে না। ওই মসজিদে যাওয়ার মসজিদে রেফাত ভাইরা যাওয়ার দ্বিতীয় দিনে তিনি দেখতে পান এই দৃশ্য। এমন না অন্য কেউ দেখতে পাচ্ছে। রেফাত ভাই চতুর্থ দিন কাছে যান ওই লোকের, এবং দেয়ালের কাছে যেতেই কালো কুচকুচে বর্ণের জন্তুটা দৌড় দেয়, তার দিকে তাকায়, একটা থুতু মারে এবং দৌড় দিয়ে পালিয়ে যায়। কাছে যাওয়ার পর তিনি দেখেন ওই জিনিসটা দৌড়াতে দৌড়াতে ওই ইউনিয়ন পরিষদের হাসপাতালের ভেতরে ঢুকে গেল ওনার পিছু নেওয়ার পর। আর কয়েকদিনে এতটুকু বুঝে গেছেন যে ওই জিনিসটা দেওয়ালে উঠে এসে বসে, না হলে বাউন্ডারির আশেপাশে ঘুরপাক করতে থাকে যখন ওই লোকটা মসজিদে থাকে। ওই মসজিদে থাকা অবস্থায় চতুর্থ দিন তিনি জানলেন মসজিদে প্রায় 12 থেকে 15 দিন থাকা হয়ে যাবে, মানে থাকা হবে আর কি। তিনি আরও একজনের কাছে ইসলামের ব্যাপারে তালিম করছেন, তো মাগরিবের পরে করছিলেন। ওই সময় ওই মাগরিবের ওয়াক্তে কিছু বিষয়দের নিয়ে কথা বলছিলেন। এর মধ্যে একটা কথা, এই হাসপাতালের কি কোনো সমস্যা আছে নাকি তিনি জিজ্ঞেস করেন কথা শেষে। তিনি যেই না এটা বললেন, তিনি দেখলেন একতলা ইউনিয়ন পরিষদের এই হাসপাতালের ছাদে কে যেন হাঁটছে ওই লোকের সাথে কথা বলা অবস্থায়। অথচ এই হাসপাতালের ছাদে কোনোভাবেই মানুষ উঠতে পারবে না মই ছাড়া। অথচ যে হাঁটছে সে স্বাভাবিকভাবে মানুষের মতো হাঁটছে না, মনে হচ্ছে কোন একটা হিংস্র ভাল্লুক যেভাবে দৌড়াতে থাকে সেভাবে দৌড়াচ্ছে। তিনি বুঝলেন ওইখানে প্রবলেম আছে। তিনি তার সাথীদেরও আগে সতর্ক করে দিলেন যে এইখান দিয়ে যাওয়ার সময় যেন সাবধানতা অবলম্বন করা হয় রাতের বেলা, এবং সবাই যেহেতু আল্লাহ রাস্তায় আছে তাই কেমন একটা গুরুত্ব দেয় না। তো সেই লোকের সাথে কথায় আসা যাক। সেই লোক বলে এখানে প্রায় সময়ে একজন লোককে দেখবেন শুয়ে বসে থাকে, ওনাকে খানা খেতে ডাকলে আসবে না। তিনি খাওয়া দাওয়া কি করেন বোঝা না গেলেও কেউ কোনো খাওয়া দিলে তিনি খান না। ওই লোক সবসময় হসপিটালের ভেতর থেকে, এবং ওনার পরিবারের কেউ নাই, এই আছে কিন্তু এখানে কেউ থাকে না, আর এই লোকটা থাকে হাসপাতালের ভেতর। ঘটনাটা কি? তিনি শুধু একটাই কথা বলেন, ওনাকে অনেক কবিরাজ দেখানো হয়েছে, কেউ কিছু করতে পারে নাই, কেউ কোনো চিকিৎসা করতে পারে নাই। ওনার ছেলে আছে, ছেলের বউ আছে, পাশেই থাকে, এখান থেকে খুব বেশি দূরে না, তারা এক্স্যাক্ট পরামর্শ দিতে পারবে। লোকটার প্রতি রেফাত ভাইয়ের মায়া হয়ে যায়। রেফাত ভাই ওই দিন রাত 2টার দিকে তাহাজ্জুদে বসেন এবং তার হুজুরকে ডাকেন। তার হুজুর অনেকক্ষণ পরে আসে এবং বলে, দেখো তুমি যদি কোনো কাজে জড়াতে চাও আমরা মানা করব না, তবে আমি বুঝতে পেরেছি তুমি হসপিটালে, ওই হাসপাতালে যেতে চাচ্ছ, ওই বাড়িতে যেতে চাচ্ছ, তুমি ভালো বুঝবে তুমি কি করবে, এবং শুধু একটা কথা বলতে চাই, যাই করো বুঝে শুনে করো, করতে করতে অনেক কিছু বুঝে যাবে, তখন পেছনে ফিরে তাকিও না, যখন সামনে এগিয়ে যাবে আর পেছনে তাকাবে না, শেষ করেই বের হবে। তবে সাবধানতা অবলম্বন করবে, কারণ মৃত্যুর ঝুঁকি রাতের ঘুমানোর মধ্যেও আছে। তো রেফাত ভাই বুঝে গেলেন ওনার ওস্তাদ কি বলল। তো রেফাত ভাই ফজরের আগে তাহাজ্জুদ নরমালি অনেক সময় নিয়ে পড়েন, কিন্তু সেদিন তিনি অল্প সময়ে তাহাজ্জুদ পড়ে সেই হাসপাতালের কাছে যান। গিয়ে দেখতে পান হাসপাতালের চারিপাশে ময়লা আবর্জনা, হাসপাতালের ভেতরে কেমন একটা ঘোম ঘোম শব্দ, এবং শব্দের বাইরে থেকে বোঝাই যাচ্ছে হাসপাতালের দেয়াল থেকে আসছে পটকা গন্ধ। এমন সময় ভেতর থেকে আসছে অনেক বাজে দুর্গন্ধ। তিনি হসপিটালে তখনও প্রবেশ করেন নাই, কিন্তু বাইরে থেকে ভেতরে ফিসফিস শব্দ শুনতে পাচ্ছেন। এই ফিসফিস শব্দে এতটাই ইকো হচ্ছে
যে রেফায়েত ভাইয়ের মাথা ধরে যাচ্ছে। এরকম ভাবে আসছে যে সাধারণ মানুষ এই শব্দ বুঝবে না, শুধু রেফায়েত ভাই বুঝছে যে ফিস ফিস শব্দ আসছে। তো ফিস ফিস শব্দ এরকম ভাবে আসছে, এই নে খা, এই নে খা। তিনি ভেতরে ঢোকার সময় টর্চ লাইট জ্বালান, এরপর টর্চ লাইট বন্ধ করে দেন। ঢোকার পর তিনি দুয়া পরে তার শরীর বন্ধ করে ফেলেন। ভেতরে ঢুকতেই তিনি দেখেন কিছু কাঁচা মাছ পড়ে আছে এদিক সেদিক, মাছের আঁশ পড়ে আছে, আস্তে একটা গন্ধ আসছে। দেখে দেয়াল থেকে বেরিয়ে যা শব্দ আসছে, জোরে জোরে হাসার শব্দ আসছে, অনেক কান্নার শব্দ আসছে। উনি বললেন সিজোফ্রেনিয়া রোগীরা এরকম ফিসফিস শব্দ শুনে থাকে। তিনি যত ভেতরে ঢুকতে থাকেন ততই চিৎকার শুনতে থাকেন। মনে হচ্ছে বন্দি অবস্থায় অনেকেই চিৎকার করছে, চিৎকার করতে করতে মেরে ফেলবে রেফায়েত ভাইকে, এরকম অবস্থা। এই মিলিয়ে এরকম তার 6 জায়গায় ফিল হলো। এর আগেও তিনি এরকম বহু জায়গায় ঢুকেছেন। তিনি বুঝলেন জায়গাটাতে কিছু আছে। এই বুঝতে বুঝতে রেফায়েত ভাইয়ের শরীরের পাশ থেকে কিছু একটা গেল, মনে হচ্ছে তাকে ভেদ করে চলে গেল, এবং একটা না অনেকগুলা ভেদ করে পাশের রুমে ঢুকে গেল। তিনি দেখলেন রুমের ভিতরে 7-8 জন কুচকুচে বর্ণের মানুষ। অন্ধকার রুম, চাঁদের আলোতে অনেকটুক স্পষ্ট। ওদের অন্ধকার যেন চাঁদের আলোকেও হার মানায়। অনেকগুলো মাছ পড়ে আছে মেঝেতে, আরে সেই লোকটা মাছগুলো খাচ্ছে। সেই লোক, যে লোকটা মসজিদে নামাজ পড়তে আসে, সেই লোকটা কাঁচা মাছ খাওয়া অবস্থায় অনেক জোরে জোরে হাসছে আর কথা বলছে। কথার ভয়েস, কথার মানে ভেতর থেকে যে আসছে সেটা যে ওনার ভয়েস না, এটা বোঝা গেল। তুই এখানে এসছিস কেন? নিজের বিপদকে নিজে ডাকতে চাস? তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ও আমাদের শিকার। এমন কিছু করিস না যাতে তোর ঘাড়ও মটকে যায় আর এই হারামির ঘাড়ও মটকে যায়। ও আমরা না থাকলেই নামাজে যায়, ওকে জ্যান্ত পুঁতে ফেলবো কয়েকদিনের মধ্যে। চিন্তা করিস না, এইখানেই কবর করে ওর কবর হবে, তখন তো তুই থাকবিও না। এখন আসছিস কেন? বাঁচাতে আসছিস নাকি? এ বলতে রেফাত ভাই সেখান থেকে বেরিয়ে যান। আর বেশিক্ষণ থাকলেন না সেখানে। বের হতে তিনি পেছনে লক্ষ্য করে দেখেন জানালা ধরে অনেকে বসে আছে এবং কান্নার শব্দ আসছে। মনে হচ্ছে বিড়াল ঝগড়া করা অবস্থায় যেসব কান্নার শব্দ, সেই কান্নার শব্দগুলো ইকো হয়ে আসছে। তিনি বুঝলেন এখানে ঝামেলাটা ডিফারেন্ট, জানা দরকার। কে আছে এখানে তাকে এই বিষয়ে বলতে পারবেন। তিনি সেই লোককে পরের দিন আবারও বলেন ঘটনাটা কি। এই আশেপাশে আপনারা কি কেউ ঢোকেন না? এই হাসপাতালের ভেতরে ঢোকেন না? উনি যে ভেতরে থাকে খেয়াল করেন নাই? তখন সেই লোক বলে যে ভাই, আমরা বহুবার চেষ্টা করেছি ওনাকে অনেকবার আনার জন্য। উনি মসজিদেই আসেন মাঝে মাঝে, তবে এখানে গেলে বাজে বাজে গালি দেয়, থুতু দেয়, ছুতু মারে। ওখানে ওনাকে সবাই পাগল বলে। উনি ওইখান থেকে বেরও হন না। এখন ওখান থেকে বের করার দায়িত্ব কেউ নিতেও চায় না। তখন রেফাত ভাই বলেন আসল ঘটনাটা কার কাছে জানা যাবে? রেফাত ভাই চাইলে ঘটনা আগে থেকেই বের করে ফেলতে পারতেন, কিন্তু তিনি ওস্তাদদেরকে জিজ্ঞেস করেন নাই। তিনি চেয়েছেন তিনি ঘটনাটা জানুক। তার ওস্তাদরা সাথে সাথেই তা এবং সব কিছু যে সাথে সাথেই বলে ফেলেন তাও কিন্তু না। তিনি খবর নিলেন এবং এইখানে তার ছেলে থাকে, ছোট ছেলে। বড় ছেলে কথা বলতে চায় না এই বিষয়ে। ছোট ছেলে তার ভিটা বাড়িতেই থাকে। তখন ছোট ছেলেকে পাওয়া যায় খেতে কাজ করছিলেন। উনি কৃষক আর কি। তিনি অন্যের জমিতে কাজ করছিলেন। কাজ করার পর আসরের ওয়াক্ত হয়ে যায়। সেখানে রেফাত ভাই নামাজ আদায় করেন এবং তিনি তার কাছে জানতে চায় আসলে ঘটনাটা কি, তার বাবা ওখানে কেন, কি এমন হয়েছিল ওখানে থাকতে হলো। প্রথমে কিছু না বলতে চাইলে পরে ইতস্তত বোধ করে সেই ছোট ছেলে পরে বলে সব কিছু। সেদিন রাত ছিল রোজার ঈদের 7 দিনের রাত, এবং রেফাত ভাই কিন্তু তাকে আশ্বস্ত করেছে যে তিনি কিছু একটা করতে চান তার জন্য। তো সেদিন ছিল, এটা তার ছোট ছেলের ঘটনা, তিনি বলছেন সেদিন ছিল রোজার ঈদের পরে 7 দিন চলে, 7ম দিন আর কি। সবাই ঘুমাচ্ছে। তখন তার বাবা, তার মা, তিনি তার ভাইয়ের বউ ছিল বাড়িতে, সবাই মিলে একসাথে থাকতো। এখন তার ভাই চরে ঘর তুলেছে, সেখানে থাকে, তাদের জমিতেই থাকে, আর এই বাড়িতে তিনি থাকেন, আর কেউ থাকে না। তো বলে সেদিন রাতের ঘরের সবাই এদিক সেদিক ছোটাছুটি শুরু করে, কারণ তার মার শ্বাসকষ্ট শুরু হয়। তার মার অ্যাজমা ছিল। তখন 3টা বাজে, 3-4 বছর আগের ঘটনা। তার বাবা তখন তার মাকে অসুস্থ অবস্থায় ঢাকায় আনার পরিকল্পনা চলছিল। এমন সময় ঘরের মধ্যে 4 জন লোক প্রবেশ করে। হঠাৎ করে আপনি যদি আপনার পরিবারের কাউকে এরকম মর্মান্তিক অবস্থায় দেখতে পান এবং ওই সময় যদি অদৃশ্য বস্তু টাইপের 4 জন আপনাদের ঘরে প্রবেশ করে, আপনি কি ফিল করবেন? এদেরকে কখনো কেউ দেখে নাই। তারা চুপ করে তাদের চারপাশে দাঁড়িয়ে থাকে, আর চারিপাশ থেকে শব্দ আসতে থাকে। ঘরের বিছানাটা ভেঙে পড়ে যায়, ওনারা ভয় পেয়ে যায়। তার মার অবস্থা আরও খারাপ হতে থাকে। তারা সব কিছু বাদ দিয়ে রাতের বেলা ভ্যান নিয়ে সেখান থেকে বের হয়ে পড়েন।
কিন্তু ভ্যান যতই সামনে যায় সেই ভ্যান আর এগোয় না। ভ্যান নিয়ে অ্যাটলিস্ট নৌকা ঘাট পর্যন্ত অনেক কষ্টে যাওয়া যায়, তাও অনেক সময় পার হয়ে যায়। তার ভাই ছিল সাথে, তার ভাইয়ের বউ ছিল বাড়িতে, তার ভাইও অনেক কষ্ট করে, কিন্তু কোনো কাজের কাজ হয় না। তারা রাস্তার মাঝেই মারা যায় তার মা। তারা তখন কাঁদছিল, কিন্তু তাদের আশেপাশে কেউ ছিল না যারা খুব তাড়াতাড়ি মুভ করছিল। তার বাবা কাঁদতে কাঁদতে হঠাৎ চোখ মুখ উল্টে পড়ে যায়। মাকে সামলাবে না বাবাকে। ইউনিয়ন পরিষদের সেই হাসপাতালের সেই ছোট্ট হাসপাতালটা খুব বেশি বড় ছিল না, সেই ছোট্ট হাসপাতালের একজন ডাক্তার রেগুলারলি এসে বসতো, সেই ডাক্তারও ছিল। সেই ডাক্তার বলেন যে এখন আর কিছু করার নাই, তিনি মারা গেছেন। রাস্তায় খুলে পড়েন তিনি, তার ছোট ছেলে। বড় ছেলেটাও অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু এরকম কেন, কি হলো, তারা কিছু বোঝে ওঠার আগেই তার বাবা কোনো কথা বলছে না, খালি বলছে এই লাশকে কবর দাও, না হলে ওরা খেয়ে ফেলবে। এই লাশ তাড়াতাড়ি কবর দাও, না হলে ওরা খেয়ে ফেলবে। যাই হোক, বাবার এইসবকে তারা তেমন একটা পাত্তা দেয়নি এই মুহূর্তে। তার বাবা তখন লাশের পাশে বসে আছে, আর এদিক সেদিক লাশকে গার্ড দিচ্ছে, এরকম অ্যাটিটিউড, এবং খুব ছটফট করছে। তার বাবা কিন্তু খুব আহামরি কথা বলছে না। তারা বুঝছেন যে বাবা পাগলের মতো হয়ে যাচ্ছে। আসলে তার বাবার যে কি হয়েছে সেটা তারা বুঝতে পারছেন না, বুঝতে পারেনও নেই তখন। তখন ফজরের আজান শেষ হওয়া মাত্র তারা লক্ষ্য করে দুজন ছোট ছোট বামন সাইজের লোক তাদের ঘর থেকে বের হয়ে লাশের খাটিয়ার চারপাশে ঘুরপাক খাচ্ছে, খুব জোরে জোরে ঘুরছে, মনে হচ্ছে আনন্দে ঘুরছে। এটা শুধু ছোট ছেলে আর তার বাবা যে দেখেছিল তাদের মুভমেন্ট। তার বাবার মাথা নাড়ানোতে বোঝা যাচ্ছিল যে তার বাবা তাদের মুভমেন্টটা দেখতে পাচ্ছে, কিন্তু তার বড় ভাই আর কেউ, আশেপাশের লোকজন যারা ছিল এই মুহূর্তে, তারা কেউ দেখছিল না। ছোট ভাই হিসেবে তিনি বুঝতে পারলেন কোনো খারাপ কিছু পাল্লায় পড়েছে তারা। তার বাবা তখনও বলে যাচ্ছে তাড়াতাড়ি কবরে নামাতে হবে। তো সকাল 10টা হয়ে যায় কবর দিতে দিতে। জানাজা পড়ে কবরে তার মাকে নামানোর পরে কবর দেওয়া হয়। কবর দিয়ে চলে আসার পর কবরস্থানের বাউন্ডারির পাশে কয়েকটা কুকুরকে দেখতে পায় তারা, আর কিছু না। এলাকার লোকজন ছিল সবাই সবার মতো, তাদেরকে সান্ত্বনা দিয়ে যে যার বাড়িতে চলে যায়। সন্ধ্যার মধ্যে সবাই চলে যায়। বাড়িতে তারা কয়েকজন মানুষ ছিল। তার বাবার বেশ সম্পত্তি ছিল। তার বাবা মেন্টালি ভেঙে পড়েছে, পড়েছেন, সবাই তাই বলছে। কিন্তু সেদিন রাতের বেলা, রাত 1টার দিকে তার বাবা বলে, আমাকে মাছ দে। কিভাবে দিবি আমি জানি না, আমারে মাছ দে। তো তার বাবাকে মাছের তরকারি দেওয়া হয়। তখন সে বলতে থাকে, না, আমারে কাঁচা মাছ দে, আর সর আমার সামনে থেকে। এত রাতে কি করবে? উনি খুব ছটফট করছে, এবং তার ছোট ছেলে, তিনি ভেবে পাচ্ছেন না। সারা রাত ঘুমানো হয় নাই। একে তো মারা গেছেন তার মা, তার উপরে তার বাবা শুরু করছে এটা। তার বাবার নাম আসলাম, আমি নামটা বলতে ভুলে গেছি। তারা বুঝতে পারছিল না কি হয়েছে আসলে। রাত হলেই ঘরের মধ্যে কে যেন দৌড়াদৌড়ি করে, কলসিটা টান দিয়ে ফেলে দেয়। এই মিলে 2টা কলসি ভেঙে চুরমার। ঘরের সিলিংয়ে ধরে কে যেন নড়তে থাকে। হাসির শব্দ চারিপাশ থেকে, ফিস ফিস শব্দ আসতে থাকে। তার বাবা যখনই হাসির শব্দ আসতো, তার বাবা তখনই অনেক হাসতো। তিনি বুঝলেন যে অবস্থা এখন আর নর্মাল নয়। তার বাবাকে জিনে ধরলো নাকি। তখন গ্রামের এক মুরব্বীর কাছে তার বাবাকে নিয়ে যান। তিনি ঝাড়ফুঁক করেন, এলাকার লোকজন জানে। নাকের সামনে মরিচ ধরে অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে কথা বলছে না, কিছুতেই কোনো কথা আসছে না। তাকে এক ঘরে আটকে রাখার মতো অবস্থা আসলো। যখনই মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যেত, তখন থেকে তখনই বাড়ির মধ্যে শুরু হয়ে যেত ধ্বংসযজ্ঞ। এর মধ্যে কুরবানি ঈদ যায়। রাতের বেলা উদ্ভট শব্দ এবং আজগুবি স্বপ্ন দেখতো তার ছোট ছেলে। বড় ভাইকে জানান তিনি, কিন্তু তার বড় ভাই জানালে বলে তিনি এগুলি সব ইগনোর করো। তো কেন এরকম হচ্ছে, কি নিয়ে এরকম হচ্ছে, সেই মুরুব্বিও বলতে পারছিল না। কিছুই কমে নাই। নাকের মধ্যে মরিচ ডলেও কাউকে সামনে আনতে পারেনি। তার বাবা পাগল, ঠিক আছে, কিন্তু তাদের রাতের বেলা ঘরের মধ্যে এত শব্দ কোথা থেকে আসে? তখন তার ভাই বলে, কই, আমরা তো পাশের ঘরে থাকে, আমরা তো এরকম কিছু পাই না। এলাকার চেয়ারম্যান তখন বলে যে, দেখ, তোর বাবাকে নিয়ে যে একটা জায়গায়, ওইখানে গেলে একটা সমাধান পাবি। তখন তার বাবাকে নেওয়া হয়। সেই বাড়িতে ঢোকার আগেই তার বাবা অজ্ঞান হয়ে যায়। তার বাবাকে আরেকটা জায়গায় নিয়ে যায় দেখানোর জন্য। তো সেই বাড়িতে ঢোকার আগে তার বাবা অজ্ঞান হয়ে যায়। সেই জ্ঞান হারিয়েছে, পরের আর ওখানে কোনো কাজ হয় না। তার বাবাকে রেখেই তিনি এবারও আবারও সেই হুজুরের কাছে যায়, যে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে, দেখেন, আমরা যাই করি না কেন, এটা কিছু করার নাই। আপনার বাবাকে কেউ ক্ষতি করে ফেলেছে। এই ক্ষতিটা এই তাবিজটা দিয়ে দেখতে পারেন। উনি একটা তাবিজ দেন। আপনার বাবা তো নামাজেই, তাই পুরাপুরি করতে পারে নাই, পুরাপুরি তাবিজ করতে পারে নাই, তবে পুরাপুরি করে ফেলবে খুব শিগগিরই। তিনি তখনই তার বাবাকে বাড়িতে নিয়ে আসেন।
এদিকে বাড়িতে নিয়ে আসার পর তার বড় ভাই জমি জমা নিয়ে বসেন। তার বাবার কোনো হদিশ নাই। তিনি ছোট ভাই আর এলাকার লোকজন দিয়ে বসিয়েছেন, কি আর করার, তিনিও বসেন। জায়গা জমির ভাগাভাগি হয়ে যায়। সেদিন ছিল শুক্রবার। সেদিন রাতের বেলা বাবাকে তিনি ইউনিয়ন পরিষদের সেই ছোট্ট হাসপাতালের পাশে যেতে দেখে। আর হাসপাতালের ডাক্তারের বাজার ডাক্তার তখন বাজারে বসতো, ওই হাসপাতালে বসতো না। উনি ওখানে বসতে চাইতো না, তার কাছে ওই জায়গাটা ভয় লাগতো। এমনকি ছোট্ট একটা রুমও ছিল তার, ওখানে যেই হাসপাতালে লোক থাকতো সেই হাসপাতালে ছোট্ট একটা রুম ছিল, কিন্তু তিনি বলতেন তার ভয় লাগতো। এমনকি দিনের বেলাতেও ওই জায়গায় অন্ধকারের মতো থাকতো। পরে ওই হাসপাতালের ডাক্তার একটা সময় চলে যায়। এরপর থেকে আর হাসপাতালে কেউ আসে না, এটা পরিত্যক্ত অবস্থা থাকা শুরু করে দেয়। চারপাশে গাছগাছালি, কোনো আলো নাই, কিছু নাই। সেই রাতের আলোতে তার বাবা পেছনে হাত দিয়ে নর্মাল মানুষের মতো সেই হাসপাতালে ঢুকে যায়। তিনি পেছনে পেছনে যায়, খুব নর্মালি সেই জায়গায় ঢুকে আর বের হচ্ছিল না। তিনি তার এক পরিচিত ভাইকে এই রাতের বেলা ডাকেন। তার ঘর আবার পাশেই ছিল। ডেকে তার বাবাকে বের করে নিয়ে আসেন। বের করার সময় মনে হলো মাটির নিচ কাঁপছে অনেক জোরে জোরে। বিল্ডিংটা মনে হচ্ছিল নড়বড়ে, এখনই ভেঙে পড়বে। তার বাবা খুব জোরে জোরে গোঙাচ্ছে, অস্বাভাবিকভাবে কাঁদছে। তাকে বোঝানো যাচ্ছিল না একদম। হঠাৎ সেই ডক্টরের যে বিশ্রাম রুম ছিল সেখান থেকে তার মায়ের ভয়েস আসলো। এই ছেলের নাম হারুন। এই হারুন, কই যাস? হারুন, যাইস না, তোর আব্বাকে নিয়ে যাইস না। তার সেই ভাই সেই শব্দ শুনছিল না, কিন্তু তিনি শুনছিলেন। তোর বাপকে নিস না, না হলে পথের ফকির হবি, নইলে তোর ক্ষতি হবে। তার বাবার এই অবস্থা দেখে তার ভাবি চলে যায় বাপের বাড়ি। তার বড় ভাই তখনও তাদের এই সব বিষয় পাত্তা দিচ্ছিল না, একদমই দিচ্ছিল না। তার বাবা এক পর্যায়ে খুব বড় রকমের সমস্যা হয়ে যায়, পাগলের মতো অবস্থা হয়ে যায়। সে হাসপাতালে থাকবেই। সেই হাসপাতালে একটা সময় সারাক্ষণই থাকতো, আর মসজিদে কয়েকটা ওয়াক্তে যেত। তার হাত পায়ের অবস্থা খুব খারাপ। বাড়িতে তিনি আসতো না। ছোট ভাই বাড়িতে থাকতো, একা থাকতো, একা একা শুনতো কান্নার শব্দ। যন্ত্রণা পাচ্ছে এরকম কান্না, ফুপিয়ে ফুপিয়ে কেউ কাঁদতো বাড়ির মধ্যে আর কি। তার বাবা তখন ওই হাসপাতালে, কথা বলতে গেলে মসজিদে কথা বলতে চাইতো না। তার বাবার এই অবস্থা, তার এই অবস্থা। জানালার গ্রিল ধরে কেউ দাঁড়িয়ে আছে, তার এরকম মনে হতে লাগলো। রাতের বেলা ঘুমালে মনে হতো এই বুঝি কেউ ছুরি চালিয়ে দিবে কলার মধ্যে। একদিন রাতে স্বপ্নে দেখলো 3 জন লোক তার পাশে দাঁড়িয়ে আছে, ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেললো, আর ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে ঘরের বাইরে। তিনি ঘুমের মধ্যে ঘুমের মধ্যে ফিল করছেন তিনি ব্যথা পাচ্ছেন। ছটফট করতে করতে তার ঘুম ভাঙে। রাতে তিনি নামাজ আদায় করলেন। তিনি যেই না নামাজের দাঁড়ান, সাথে সাথে কান্নাগুলো দূরে সরে যেতে লাগলো। নামাজ পড়ে খাট পর্যন্ত যেতে আর শক্তি পাচ্ছিলেন না। গন্ধ পাচ্ছিলেন তার ঘরের ভেতরে, খুবই বাজে বিশ্রী গন্ধ। এরকম 3 দিন চলার পর তার ভাবি আসে তার বাবার বাড়ি থেকে, এবং সেদিনই জমি তাদের 2 নামের ভাগাভাগি হয়ে যায়। তো ভাগ হওয়ার 1 মাসের মাথায় তিনি তার বড় ভাই তার পরিবার নিয়ে জমির উপরের বাড়ি, যেই জমিটা তার ভাগে পড়েছে সেই জমির উপর বাড়ি করেন, এবং বাড়ি করে এখানে চলে যান। আর এর মাঝে সেই কান্না, ফুপিয়ে ফুপিয়ে রাতভর কান্না তিনি ঘরের মধ্যে শুনতে থাকলেন। তার ছোট ছেলে যিনি হারুন, তার ভাই নতুন বাড়িতে ওঠার 10 দিন আগে, তিনি বড় ভাই নতুন বাড়িতে 10 দিন আগে আর কি, তিনি ঘুমের মধ্যে ছিলেন। ছোট ভাইটা তিনি দেখতে পান একজন বয়স্ক লোক তার সামনে আসে। আসার পর তার সামনে বসে, অনেকগুলো অসংখ্য মোমবাতি তার সামনে জ্বলছে। সেই মোমবাতিটা একটা সার্কেলে আঁকা, সেটার মাঝখানে 5টা ছাগলের মাথা রাখা, সবগুলো মাথা থেকে জিভ বের করা অবস্থা। তিনি দেখেন এবং দেখতে পান যে ছাগলের মাথাটা তার হাতের মধ্যে দেওয়া হয় এবং বলা হয়, দেখ তো কেমন খেতে, ছাগলের মাথাতে পোকামাকড় যুক্ত। সেদিন রাতে তিনি আর ঘুমাতে পারেন নাই। তার বাবার কোনো খবর নাই। সেই হাসপাতালে তিনি মাথায় যান, এবং হাসপাতাল থেকে তার বাবার কিছুই দেখা যায় না। তার বাবা ভেতরে, তার বাবাকে ঘিরে মানুষজন নানা জল্পনা কল্পনা করছে এলাকার। চিকিৎসা করানোর চেষ্টা করেও কোনোভাবে চিকিৎসা করা যায় না। তার ভাই তার নতুন বাড়িতে যে ওঠেন, সেদিন তার মনে হলো এই বাড়িতে আর কিছুই নাই, আজ রাতে কেউ ডিস্টার্ব করবে না। তাই তার পরিচিত এক ছোট ভাইকে নিয়ে রাতে ঘুমান, এবং প্রায় 1 মাস ভয়ে ভয়ে থাকার পর তার মনে হলো আর সমস্যা নাই। তার বাবা দেয়া জমিতে কাজ করতো আর বাড়িতে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়তো। মাঝে মধ্যে অন্যের জমিতেও কাজ করতো। তিনি একাই ছিলেন, কোনো বিয়ে করেননি তখনও। তার বাবাকে মাঝে মাঝে দেখতে যাইতো, কিন্তু কোনো লাভ হতো না, কারণ তিনি বাবাকে ওখানে আনতে পারতো না। উল্টাপাল্টা কথা বলতো সারাক্ষণ। এলাকার বাচ্চারা মাঝে মাঝে ইটও ছুঁড়ে মারতো। এমন একটা বাচ্চা ইট ছুঁড়ে মেরেছিল তার বাবার জানালাতে, ওই হাসপাতালে জানাতে। সেই বাচ্চা নাকি পরে পানিতে পড়ে মারা গেছে। কেউ বের করতে পারেনি কি কারণ।
এবং ওই বাচ্চাটা নাকি সাঁতারও জানতো। তো এই শোনার পর রেফাত ভাই তার বাবার কাছে আবার যায়, পুরো বাড়িটা দেখে, পুরো হাসপাতালটা দেখে। তার থেকে ওই হাসপাতালের চারিপাশে অনেকগুলো মানুষ ঘুরে খুব জোরে জোরে চারিপাশে ঘুরছে। মুহূর্তের মধ্যে এটা কেউ দেখেও না। রেফাত ভাই বুঝে গেছে ঘটনাটা কি। তারপর তার ওস্তাদেরকে তিনি বিষয়টা জানান, তার ছোট ছেলের সাথে কথা হয়েছে সেই বিষয়টা জানান। তখন তার হুজুর বলেন, তুমি ওনার সাথে আবার দেখা করো এবং কোনো ক্লু পাও কিনা। এরপরে কিছু এরপরে উনি ওস্তাদরা বলেন যে এরপরে আমি বলবো কি হয়েছে। তিনি ওই হাসপাতালে যান আবার। সেখানে ঢুকতেই সেই আগের মতো কি জানি ভেদ করে রেফাত ভাইয়ের বডি থেকে বের হয়ে যায়। পুরো হাসপাতালটা ঠান্ডা, মনে হচ্ছে শীতকাল, অথচ তখন তাল পাকা গরম। তিনি ঢুকেন শরীর বন্ধ করে। তার দিকে একজন ছায়ার মতো লোক কাছে আসে। মানুষের ন্যায় ছায়া তাকে ইশারা দেয় যে এখান থেকে চলে যাও। মাথা নাড়িয়ে ঢুকতে মানা করে, ঢুকো না। মনে হচ্ছে কোনো চিড়িয়াখানার প্রাণীকে আটকে রাখা হয়েছে। ভেতরে অনেক কালো কালো ছায়া, আর সেই আসলাম সাহেব বসে আছে, চোখ বন্ধ করে বসে আছে। তিনি কাছে গেলেন এবং বললেন, আপনারা কারা, কোথা থেকে এসছেন? ওপাশ থেকে উত্তর আসে না। আবারও জিজ্ঞেস করেন এবং দুয়া কালাম পরে জিজ্ঞেস করা হয়। ওপাশ থেকে উত্তর আসে, আবারও জিজ্ঞেস করে, আসে না আর কি। তিনি আবারও জিজ্ঞেস করেন, আপনারা কারা? এবং খুব কর্কশ গলা একটা কথা আসে, বলে যে তুই কি করবি, আমরা তোর এত বড় সাহস দেখাচ্ছিস, আমরা কোথা থেকে আসছি, কেন তুই জানতে চাস? তো তিনি বলেন, আপনারা যদি না জানান তাহলে আমি অন্য স্টেপ নিব। তো একটা পর্যায়ে তারা বলেন তারা মেঘালয় থেকে এসছে এবং এই হারামির জান তাদের হাতে, এখান থেকে ভাগ, নাইলে নিজের কথা ভাব, এদিকে আসিস না। অনেকক্ষণ আরও কথাবার্তা হয়, সেগুলো রেফাত ভাই আর বললেন না। সেদিনের মতো সেখান থেকে রেফাত ভাই বাইরে বেরিয়ে পড়েন। বের হবার সময় তিনি আবারও লক্ষ্য করেন অনেকগুলা মানুষ জানালা ধরে বসে আছে। তো রেফাত ভাইয়ের ওস্তাদরা তাকে বলল, এই কন্ডিশন তাদের অনেক আগের প্ল্যান করা, এতদিন যাবৎ টেনেছে এবং প্রায় সময় তার সাথে সাথে ছোট ছেলে, তার যতদিন বড় বাবার হয়েছে ছোট ছেলের হতো। কখনো তোমরা যা দেখবে তা বিলিভ করে ফেলো না। শয়তান তোমাকে যাই দেখাবে তার উল্টোটাই ঘটবে। তার বড় ছেলে বউ প্রায় সময়েই তার বাবার বাড়িতে যেত। সেখানে এক হিন্দু তান্ত্রিকের কাছে তিনি বান মেরেছিলেন পুরো ফ্যামিলিকে। তার মা শ্বাসকষ্টে মারা যান শুধুমাত্র কিছু বাধার কারণে। তার ছোট ভাইয়ের উপরে বান মারা হয়। কিন্তু যে ঝামেলা করতো সবচেয়ে বেশি, আসলাম সাহেবকে সরিয়ে ফেলা হয়, অনেক দূরে নিয়ে যাওয়া হয়। যদিও তিনি কাছে ছিলেন, কিন্তু তিনি কাউকে চিনত না। এর কারণ সুদূর ভারতের এক মন্দির হতে কয়েকজন দেও জিন আসে এখানে ভর করতে। সেই জিনকে পাঠিয়েছিলেন লীলামরা মহারাজ। সেই জিন এখানের কিছু জিনদের আটকে রাখে এবং কাছে যেতে আটকে রাখে মানুষকে ভয় দেখানোর জন্য। এবং মাঝে মধ্যে ওই ভালো জিনগুলা তাকে মসজিদে নিতে হেল্প করতো। আর তারা সন্ধ্যার পর আসতো। সেই সন্ধ্যার পর তিনি আর বের হতে পারতো না। তার মার কবরের ভেতরে এবং হাসপাতালের পাশে মাটি খুললে 33 পিস কাফনের কাপড় পাওয়া যাবে এবং ছাগলের মাথা পাওয়া যাবে। ওরা এভাবে মারত না, ওরা স্বাভাবিক উপায়ে তিলে তিলে মারত। 33 পিস কাফনের কাপড়কে পুড়িয়ে দিতে হবে এবং এই ওস্তাদরা তাদের সাথে কথা বলে জিনিসটা বের করেছে। এবং পুড়িয়ে ওর মার জন্য দোয়া পড়াতে হবে কোরআন শরীফ থেকে। কিছু তাবিজ গেড়ে রাখা হয়েছে, সেগুলি বাড়ির পেছনে, সেগুলিকে উদ্ধার করতে হবে। রেফায়েত ভাই কিন্তু তাদের সাথে ডিরেক্টলি বিষয় নিয়ে কোনো কথা বলে না। তাদের ওস্তাদরা কথা বলে জিনিসগুলো বের করে নিয়ে আসে। প্রথমে বাড়ির পেছনে তাবিজ পাওয়া যায়, যদিও সেগুলো তেমন শক্তিশালী তাবিজ ছিল না। তার মার কবরের কাছে গেলে দেখা যায় কবরের এক পাশ গর্ত করা, মনে হচ্ছে ইঁদুর গর্ত করে রেখেছে। সেই মাটি চাপা দেওয়া হয়। তার সাথীরা অলরেডি অন্য মসজিদে চলে গেছে। তখনও তিনি ওখানে একা এবং এই কাজ করে যাচ্ছে। তিনি এই কাজ শেষ করে সেখানে যাবেন তার সাথীদের ধরতে। তিনি যে আল্লাহর রাস্তায় এসেছিলেন রেফাত ভাই, তিনি তার বাবার ওই হারুন সাহেবের বাবার কাছে যাওয়ার আগেই সেই হাসপাতালের পশ্চিম পাশের কর্নারে একটা কাঁঠাল গাছ ছিল। সেটার নিচে খুঁড়তে করতে কিছু পান না এবং তার ওই সব জিনিস খোঁড়ার সময় শরীরকে কে যেন আঘাত করতে থাকে। মনে হচ্ছে তার শরীরে কেউ চাবুক পেটা করছে। একসময় অধৈর্য হয়ে গেলে তিনি তার ওস্তাদের হুজুরকে ডাকেন। 2 জন আসে, এসে তাকে নিজ হাত দিয়ে আরও খোঁড়ানোর জন্য হেল্প করে। সেটা নিচ থেকে পাতিল পাওয়া যায়, একটা বড় সড়ো পাতিল পাওয়া যায়। পাতিলের ভেতর থেকে পচা গন্ধ আসছে, একেবারে নাক মুখ ধরে যাওয়ার মতো অবস্থা। পাতিল করে 4টা খাসির মাথা পাওয়া যায় এবং তার বড় ভাইয়ের কিছু কাপড়ের অংশ এবং ছোট ভাইয়ের কাপড়ের অংশ পাওয়া যায়।
এবং কাফনের 32 টুকরা পাওয়া যায় এবং আরেক টুকরা পাওয়া যায় হাসপাতালের ছাদের উপর। সেই ছাদে প্রথমে উঠে কষ্ট হলেও ওঠা হয় এবং সেখানে পাওয়া যায় এক লাস্ট পিসটা, এবং ওইটা একটা পিন দিয়ে গাড়া। এটা যখন আগুনে পোড়ানো হয় তখন ওই হাসপাতালের চারপাশ থেকে অনেকগুলো কালো ধোঁয়া বের হয়ে পড়ে। রেফায়েত ভাই দর দর করে ঘামছে। তখন হাসপাতালের ভেতরে আলো জ্বালিয়ে প্রবেশ করা হলে দেখা যায় আসলাম সাহেব অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে উঠিয়ে মসজিদে নিয়ে যাওয়া হয়। অনেক রাত যেহেতু বাড়িতে তারা আর যায় না, সকাল হলে আসলাম সাহেবকে এক প্রকার চুপ করেছেন। তার মধ্যে কোনো পাগলামি ছিল না, এর মাঝে আরও কিছু হয়েছে এবং উনি ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে দেখা যেত উনি খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তো যেগুলো বলা সম্ভব হচ্ছে না অনেক কিছুই। আসলাম সাহেবকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ির ভাগাভাগির বিষয়টা তিনি তখনও জানতেন না। তার টিপসই দেওয়া এমন পর্যন্ত নেওয়া হয়েছে ভাগাভাগির সময়, কিন্তু উনি এইসব বিষয়ে কিছুই অবগত না। রেফাত ভাই সেখান থেকে চলে আসেন। কিভাবে কি করেছে তাদের আর পরে জানানো হয় না। তবে তার ছোট ছেলেকে বলা হয় যে তার ভাবি এইসব কাজ করেছে, এবং সেই লোক যতদিন খবর নিচ্ছিল ততদিন পর্যন্ত ভালো ছিল, কিন্তু তখনও তার মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক করছিল। প্রায় 7 মাস লাগে তার চিকিৎসা মানে পুরোপুরি ঠিক হতে আসলাম সাহেবের। এরপর থেকে আর কিছু হয় নাই। তো তিনি একটা কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অপর মুসলমান যাতে কষ্ট পায় এমন কোনো কাজ অন্য মুসলমানের শোভা পায় না। কখনো অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলা যাবে অথবা কোনোভাবেই জুলুমের শিকার করা দিয়ে যাবে না। একজন সত্যিকার মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না এবং কারো কষ্টের কারণও হতে পারে না। তো আল্লাহর কিতাবকে যখন মানুষ ভুলে যায় তখন তারা এসব 2 নম্বরী পদ্ধতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পীর ধরা, বান মারা, জাদুটোনা করা, এইসব চাহিদা মানুষের মধ্যে তখনই আসে যখন তার জীবনে কোরআনের শিক্ষা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর সিদ্ধান্তের উপর আস্থায় সবকিছু হারিয়ে যায়। তখন সে তার দুর্বিষহ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য মরিয়া হয়ে যায় এবং এইসব জঘন্য পদ্ধতির আশ্রয় নেয়। এখানে একটা সূরার কথা তিনি বলেছেন, সূরা বাকারা আয়াত 102 নম্বর আয়াতে, ফেরেশতা 2 জন মানুষকে কিছু শেখানোর আগে সাবধান করে দিত। আমরা শুধু একটা প্রলোভন, তোমরা কুফরি করো না। কিন্তু তারপরও এদের 2 জনের কাছ থেকে ওরা শিখে নিত কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন করা যায়, পরিবারের সম্পর্ক ভাঙন ধরানো যায়। যদিও কিনা সেটা ব্যবহার করে তারা কারো ক্ষতি করতে পারতো না, যদি না আল্লাহ ইচ্ছা করতেন। তো এইটা ছিল একটি ঘটনা, এবং পরবর্তী সময়ে কিন্তু তার ভাবির সাথে, বড় ভাইয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, কারণ তার ভাবির সাথে অন্য মানুষের সম্পর্ক হয়ে যায়, যার ফলে ওই সম্পর্ক আর থাকে না। তার তার বড় ভাই তার ভাবিকে পরে তালাক দিয়ে দেয়। তো এত কিছু একটা সম্পর্ক ভাঙার জন্য যখন করা হয়ে থাকে এবং সম্পত্তির লোভে তার ভাইকে নিয়ে আলাদা হয়ে যেতে যাচ্ছিল সেই মহিলা, তার ভাই কিন্তু এসব ব্যাপার জানতো না। তার ভাইকেও ওই মহিলা বান মেরে আলাদা করে ফেলেছিল। তো যাই হোক, এটা ছিল ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রিপন বাংলাহাট থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাদের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের। সঙ্গত কারণে গ্রামের নামটা বলা যাচ্ছে না। আর ঘটনার সময়কাল ছিল 1998 সালের একটি ঘটনা। আর ঘটনাটা আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা হচ্ছে একটা কবরস্থান কেন্দ্রিক একটি ঘটনা। তো ঘটনাটা যিনি আমাকে শেয়ার করেছেন তার নাম হচ্ছে রফিকুল ইসলাম। তো ওনার বাসা হচ্ছে কালীগঞ্জ উপজেলার সেই গ্রামে। তো তিনি সেই গ্রামের নামটা বলতে নিষেধ করেছেন, এই কারণে আমি বলতেছি না। তো সরাসরি আমি ঘটনায় চলে যাই। সেই গ্রামের একবারে শেষ প্রান্তে ছিল একটা পুরনো কবরস্থান। সে সময়কার ওই গ্রামের সব থেকে বড় কবরস্থান ছিল সেটাই। তো কবরস্থানের চারপাশে ছিল বাঁশঝড়, তারপর শেওড়া গাছ আর লম্বা লম্বা ঘাসে ঢাকা সরু পথ। তো দিনের বেলাতে সেখানে মানুষজন যাতায়াত করলেও সন্ধ্যার পর নাকি সেই পথে কেউ যায় না। এলাকাবাসী মানুষ জানায় যে এই কবরস্থানটা অনেক পুরনো, আর এই কবরস্থানটা ঘিরে অনেক ধরনের ভৌতিক ঘটনা আছে। তো এই সমস্ত ঘটনা এলাকার সব মানুষই জানে। ঠিক তেমনিভাবে রফিকুল ভাই ওনার বাবার কাছ থেকে একটা ঘটনা শুনেছেন সেই কবরস্থান কেন্দ্রিক। আজকে আমি সেই ঘটনাটা আপনাদের মাঝে সবার সাথে শেয়ার করব। তো সেই রফিকুল ভাইয়ের বাবার নাম ছিল মুজাম্মেল। তো সে সময় ওনার বয়স ছিল, ঘটনার সময়ে ওনার বয়স ছিল সে সময় 45-50 বছর এরকম হবে।
তো উনি একদিন বাজার থেকে ফিরতেছিলেন। তো দেখা যায় যে বাজার থেকে ফিরতে ফিরতে সেদিনটা বেশ রাত হয়ে গেছিল। এই কারণে দেখা যায় যে নর্মালি যখন তিনি বাজার থেকে বাসায় ফিরেন সেই সময় দেখা যায় যে কেউ না কেউ সাথে থাকে। তো কোনো একটা কারণে তিনি আসলে সেদিন একা বাসায় ফিরতেছিলেন। আর ওই বাজারে আসলে যাইতে গেলে তাকে ওই কবরস্থানের পাশ দিয়েই যে রাস্তাটা সেটা সেই রাস্তা দিয়ে তাকে যেতে হয়। তো নর্মালি হলো প্রতিদিনই দেখা যায় যে কেউ না কেউ সাথে আসতো, বা সন্ধ্যার সময় বা হচ্ছে 7টা-8টার সময় দেখা যায় মানুষ মোটামুটি একটু পর পর যাওয়া আসা করে, যার কারণে আসলে যদিও মানুষ এই কবরস্থান সম্পর্কে অনেক কিছু জানে, যে অনেক ঘটনা ঘটে, তো আসলে ওই মোজাম্মেল চাচার সাথে ওই ধরনের কোনো কিছুই কোনোদিন ঘটে নাই। তো উনি আসলে এগুলো সেই বিষয়গুলো যেহেতু তার সাথে ঘটে নাই, তো এই কারণে তিনি এই বিষয়গুলো মাথায় কখনো নেন নাই যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু কোনো একটা কারণে তিনি সেদিন বাজার থেকে বেশ রাত করে বাড়ি ফিরতেছিলেন, এবং সেদিনই একটা বাজারে একটা হলো যেটা হয় যে উনি যখন বাসায় আসতেছিলেন তিনি কোনো কারণে মাছ হাঁটিতে গিয়েছিলেন, এবং মাছ হাঁটিতে যাওয়ার পর তিনি বেশ অবাক হন যে রাত প্রায় 10টার উপরে বাজে, 10:30টার মতো বাজে, আর এত রাতেও মাছ ধরে মাছ নিয়ে হলো তার পরিচিত হলো বিক্রেতারা বসে আছে। তো ওনাকে যখন দেখলো, ওনার দেখার সাথে বললো যে ভাই মাছ দুটো আছে নিয়ে যান, খুব কম দামেই দিব। তো তিনি হলো দেখলেন যে মাছ হচ্ছে এগুলো আসলে ওই রুই মাছ জাতীয় মাছ, তবে মাছগুলো অনেক বড় সাইজ। আর রুই কাতলা মানে এক্স্যাক্টলি উনি বলতে পারেন নাই যে আসলে কি মাছ, কিন্তু ওই রুই কাতলাই হবে। তো এই ধরনের বড় মাছ তিনি দেখতে পান। তো দেখেন যে নর্মালি সেই সময়ে মাছগুলোর কিন্তু ভালো দাম ছিল। তো সেই লোকটা দেখা যায় অর্ধেক দামে দিয়ে দিচ্ছে। তো তিনি প্রথমে চিন্তা করলেন যে রাত তো অনেক হয়ে গেছে, আর এখন তো আসলে তেমন কেউ আসলে মাছ কিনবেও না, তো এই কারণে হয়তো বা অর্ধেক দামে দিচ্ছে। তো তিনি সেজন্য সে মাছ দুটো অর্ধেক দাম দিয়ে কেনেন, এবং তিনি মাছ চেক করে দেখেন যে মাছ এখনো একদম টাটকা আছে, কোনো সমস্যা না হয়নি, মাছ একদম টাটকা। তো তিনি মাছ কিনে বাসায় ফিরতেছিলেন রাত 11টার দিকে বাড়ির উদ্দেশ্যে। রাসেল ভাই, যখন তিনি কবরস্থানের কাছে আসেন সেই সময় তিনি তার নাম ধরে হঠাৎ তার নাম ধরে কেউ ডাকতেছে এরকম তিনি শুনতে পান। তো যখন তিনি পিছনে ফিরে তাকান, তিনি দেখেন যে তারই পরিচিত একজন, তার এলাকার একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে হলো, সবাই আসলে এলাকায় তাকে নাকি কানা বলেই চিনে। তাকে আসলে মানুষ, ওনার যদিও একটা পার্সোনালি নাম আছে, সেই নামটা উনি শেয়ার করে নাই, তো কানা নামেই সবাই পরিচিত, ওনাকে সবাই কানা বলে রাখে। যদিও আসলে আমরা এখানে কাউকে ছোট করার জন্য কোনো কিছু বলতে চাই না, কিন্তু গ্রামে আসলে ওনাকে সবাই কানা নামেই ডাকতো। আর কানা নামে ডাকার একটা কারণ হচ্ছে যে উনি আসলে মানে একটু বাঁকাভাবে দেখতো, বলতে সোজাসুজি দেখে না। উনি কোনো কিছু যখন ওনাকে দেয়া হয়, উনি হলো ওনার চোখের এক পাশে নিয়ে দেখেন, মানে জিনিসটা এক সাইডে দিয়ে দেখেন, তাহলে উনি দেখতে পান, সোজাসুজি তিনি দেখতে পান না। তো এই কারণে আসলে তাকে কানা বলা হয়। তো উনি দেখেন যে তার পিছন দিক দিয়ে উনি ডাকতেছে। তো উনি দেখে বেশ অবাক হয়ে যান যে এত রাতে, যাই হোক তার এলাকার একজন পরিচিত মানুষ সাথে পাওয়া গিয়েছে। তো রাসেল ভাই ওই কবরস্থানে ওখানে ওই লোকের সাথে মিলিত হন, এবং ওরা দুইজন গল্প করতে করতে বাসার দিকে রওনা হন। তো বলে রাখা ভালো, ওই কবরস্থান থেকে ওই মোফাজ্জল চাচার বাসা প্রায় হলো আরো 2 কিলোমিটার। তো ওনারা প্রায় 1 কিলোমিটার আসার পর, ওই কবরস্থান থেকে যখন 1 কিলোমিটার আসার পর ওই কানা নামে যিনি, উনি হলো বলতেছে যে ভাই আমার বাসাতে চলে এসেছি, আপনি যান তাহলে। তা মোজাম্মেল চাচা বলছে আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে যান। তো যাওয়ার আগে সেই কানা নামে সেই ব্যক্তিটা বলতেছে ভাই একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? তো ওই মোজাম্মেল চাচা বলতেছে কি রিকোয়েস্ট? বলে যে আপনি তো 2টা মাছ নিয়েছেন, আমাকে কি একটা মাছ দেয়া যাবে? তো মোজাম্মেল চাচা বেশ অবাক হয়ে যান যে উনি তো মাছ তো ব্যাগের ভিতর নিয়েছেন, আর ব্যাগের ভিতর কি আছে এটা তো ওনার জানার কথা না। তো উনি বেশ অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনি কিভাবে জানলেন যে আমার ব্যাগে মাছ? তো কয় না, আমি দেখেছি যখন আপনি মাছ নিয়েছেন, আমি দেখেছি যে আপনি মাছ নিয়েছেন। তো এটা বিশ্বাস করলো, ওই মোজাম্মেল চাচা বিশ্বাস করলো যে হয়তোবা তিনি হয়তোবা দেখেছেন, এই কারণে হয়তো তার কাছ থেকে মাছ চাচ্ছে।
তো উনি বললেন যে না, মাছ তো দেওয়া যাবে না, আমি অনেকগুলো টাকা দিয়ে মাছ কিনেছি, আর এই মাছ তো সচরাচর পাওয়া যায় না, আজকে আমি অর্ধেক দামে পেয়েছি, এগুলো আমি দিব না, এগুলো আমার বাসায় লাগবে। তো দেখা যায় যে ওই কানা নামে ব্যক্তি খুবই অনুরোধ করতেছে যে ভাই প্লিজ দেন, মানে এক ধরনের রিকোয়েস্ট করতেছে, গ্রাম্য ভাষায় যেভাবে রিকোয়েস্ট করে সেভাবে। তো অনেক রিকোয়েস্ট করার পরও ওই মোজাম্মেল চাচা এক প্রকার ওনার ওই ব্যক্তির সাথে রেগে যান। তো এখানে বলে রাখা ভালো, ওই কানা নামের ব্যক্তিরা উনি বেশ গরিব ছিলেন। তো ওনার আসলে এই ধরনের মাছগুলো কেনার সামর্থ্য ছিল না। উনি এলাকার বেশ গরিব ব্যক্তি ছিলেন। তো এদিকে আসলে ওই মোজাম্মেল চাচা বেশ গরিব না হলেও উনি মধ্যবিত্ত আর কি। উনি দেখা যায় যে খরচ করে নিজের মতো চলতে পারেন, এই ধরনের আর কি, বড়লোক না, তবে গ্রামের ব্যক্তি থাকে না মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এরকম। আর ওই কানা নামের ব্যক্তি ছিলেন বেশ গরিব, এই কারণে উনি মাছ কিনতে পারেন না। তো অনেক অনুরোধ করার পরও সেই কানা নামের ব্যক্তিকে মোজাম্মেল চাচা মাছ দেয় না। তো এক প্রকার দেখা যায় যে যখন খুবই বিরক্ত হয়ে দেখা যায় যে ওই কানা নামের ব্যক্তিকে বেশ বিশেষ গালিগালাজ করে তিনি আসলে বাড়ির দিকে রওনা হন এবং বাসায় চলে আসেন। এবং বাসায় আসার পর ওনার স্ত্রীকে ডাক দেন। সে সময় প্রায় 11:30টার কাছাকাছি বাজে, এইরকম সময় হবে। তো ওনার স্ত্রীকে বলেন এবং মাছ দুটো দেন এবং বলেন যে মাছ দুটো কিনে নিয়ে আসতে। তো এখানে আসলে উনি মাছের ব্যাগটায় দেন। তো ওনার স্ত্রী হলো মাছের ব্যাগটা নিয়ে দেখেন যে বেশ ভারী। তো উনি হলো ওই মাছের ব্যাগটা রেখে উনি ও মাছ কোটার জন্য বটি, তারপরে হচ্ছে ছাই, এগুলো আসলে মাছ পরিষ্কার করার জন্য যা যা উপকরণগুলো দরকার উনি ওই উপকরণগুলো নিতে যান। এবং নিয়ে আসার পর উনি যখন ওই ব্যাগ থেকে মাছ বের করতে যাবেন, তিনি যা দেখেন এটা দেখে সেই রকম একটা চিৎকার দিয়ে ওঠেন এবং চিৎকার দিয়ে ওখানে মোটামুটি খুবই ভয় পান। তো বাড়ির ভিতর থেকে ওনার স্বামী বের হয়ে আসেন, মোজাম্মেল চাচা বের হয়ে আসেন এবং বের হয়ে আসে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? তো ওনার হলো স্ত্রী অনেক কাদা গলায় বলতেছে, আপনি এগুলো কি নিয়ে এসেছেন, মাছ কোথায়? মাছ তো নাই ব্যাগে, আমি তো এখানে দেখতেছি কাটা হাত, মানুষের কাটা হাত। তো এটা শুনে তো মোজাম্মেল চাচা বেশ রেগে যান যে কি ফাজলামি শুরু করছো, আমি মাছ নিয়ে আসলাম এতগুলো টাকা দিয়ে, আর কিসের কাটা হাত? তো তুমি বিশ্বাস না করলে দেখো। তো রাসেল ভাই, ওই দেখা যায় যে ওনারা হারিকেনের আলোয় উনি ভালো করে লক্ষ্যে দেখেন যে একটা হলো, মানে যখন উনি একটা মাছ মনে করে বের করেছিলেন, তো যখনই দেখছেন কাটা হাত তখনই কিন্তু উনি মানে ফিকি হাত থেকে হলো ফেলে দিয়ে চিৎকার দিয়েছিলেন। তো এই কারণে কিন্তু কাটা হাতটা দূরে, সেখান থেকে একটু দূরে সরে গেছিল। এবং যখনই উনি হলো আলো দিয়ে ওই হারিকেনের আলো দেখার চেষ্টা করলেন যে মাছটা কোথায় পড়ছে বা সেই হাতটা কোথায় পড়ছে, উনি রাসেল ভাই সত্যি সত্যি দেখেন যে ওটা কোনো মাছ না, ওটা একটা কাটা হাত। এবং যখন উনি ওনার ব্যাগে আরেকটা যখন মাছকে অনুসন্ধান করেন, ব্যাগে দেখেন তিনি দেখতে পান যে সেই ব্যাগের মধ্যে একটা কাটা হাত। এবং রাসেল ভাই এটা দেখে তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, তারা দুজনেই স্বামী স্ত্রী দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান। এবং তারা এক মুহূর্ত দেরি না করে তারা তাদের রুমের মধ্যে গিয়ে সেদিনের মতো তারা হলো শুয়ে পড়েন। যেহেতু এত রাতে আসলে কাউকে আসলে কোনো হুজুর বা যেটাই বলি না কেন কাউকে পাওয়া সম্ভব না, তো এনারা শুয়ে পড়েন। এবং রাসেল ভাই শুয়ে পড়ার পর তারা অনুভব করেন বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের শব্দ, কেউ কান্না করতেছে, কেউ বা টিনের উপর দিয়ে হাঁটতেছে, এই ধরনের শব্দ তারা শুনতে পাচ্ছেন। এবং সেদিন তারা হলো অনেক দেখা যায় দোয়া দরুদ পড়তে তারা সেদিন শুয়ে পড়েন, যদিও তারা সেদিন সারা রাত ঘুমাতে পারেননি। রাসেল ভাই, এরপর যেটা হয় সকালবেলা যখন তাদের ঘুম ভাঙে, তো তারা আসলে উনি সকালবেলা, বিশেষ করে মোজাম্মেল চাচা সকালবেলা উঠেই তিনি তার স্থানীয় হুজুরের কাছে চলে যান এবং সমস্ত ঘটনা খুলে বলেন। তো হুজুর ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে বলেন যে আরে তুমি কি বলো, তুমি জানো না যে ওই কানা নামে ব্যক্তি তো সেই প্রায় 1 সপ্তাহ আগে মারা গিয়েছে, তোমার কাছে কি এই খবর কেউ দেয়নি? তো এই কথা শুনে যেন মোজাম্মেল চাচা যেন আকাশ থেকে পড়ে যায়, কি বলেন, আমরা একই এলাকায় থাকি, যদিও আমার বাড়ি থেকে তার বাড়ি 1 কিলোমিটার দূরে, সে মারা গিয়েছে, আমি তো এটা জানি না। বলে হ্যাঁ, ওনার জানাজা তো আমি দিয়ে এসেছি, উনি প্রায় 1 সপ্তাহ আগে মারা গিয়েছেন। তো যদিও ওটা আসলে উনি না, ওটা দেখা যায় যে কোনো খারাপ জিন ওনার ছন্দবেশে আপনার কাছে এসেছে এবং আপনার কাছে
মাছ চেয়েছে, যদিও আপনি আসলে মাছ দেননি, অনুরোধ করেছে, যদিও আপনার উচিত ছিল তাকে একটা মাছ দেয়া, কিন্তু আপনি তো দেননি। তো এই কারণে সে আসলে আপনার সাথে এই মায়াজালের খেলাটা খেলছে, যাতে করে আপনিও সেই মাছগুলো যেন খেতে না পারেন। এই কারণে সে সেই মাছগুলো তো ঠিকই নিয়ে গিয়েছে। প্রথমে সে চেয়েছিল যে আপনার কাছে চেয়ে নিতে, কিন্তু যখন সুন্দরভাবে চেয়ে নেওয়ার অনুরোধ করার পরও যখন আপনি দিচ্ছেন না, তখন সে কিন্তু আপনার ওই ঠিকই ব্যাগ থেকে মাছগুলো নিয়ে গেছে, কিন্তু বিনিময়ে ওই ভারী করার জন্য সে লাশের হলো দেখা যায় কাটা হাত সে আপনার ব্যাগে ভরে দিয়েছে। তো এই কারণে আপনার বাসায় যাওয়ার পর সে কাটা হাতটা পেয়েছেন। তো এটা শুনে রাসেল ভাই উনি প্রচণ্ড পরিমাণে ভয় পান এবং হুজুরকে বলেন, হুজুর এখন কি করা যায়। তো হুজুর বলেন যে চিন্তা কোনো কিছু নেই, আমি আসি, দেখি তোমাকে হলো পানি পড়া দেই আর হলো একটা তাবিজ দেই, তুমি এক কাজ করবা, ওই যেহেতু ওই কবরস্থানে যেহেতু ওই কানাকেই হলো দাফন করা হয়েছিল, তো তুমি ওই দিক দিয়ে যেহেতু বাজারে যাওয়া আসা করো, তো অবশ্যই তুমি যাওয়া আসার সময় আমি যে তাবিজটা দেবো সেটা অবশ্যই প্রায় 1 মাসের মতো ব্যবহার করবে। এরপর যদি তুমি 1 মাসের মধ্যে কোনো ধরনের ঘটনার সম্মুখীন না হও, তারপর থেকে এটা ব্যবহার না করলেও চলবে। তো সেই হুজুর এটা বলেন আর কি, এবং তাকে একটা পানি পোড়াও দেন। তো রাসেল ভাই এরপর ওই মোজাম্মেল চাচা বাসায় এসে দেখা যায় যে রেগুলার পানি পোড়া খান, এবং সেই সাথে উনি বাজার যাওয়া আসার সময় ওই হুজুরের দেওয়া তাবিজটা ব্যবহার করেন। তো রাসেল ভাই এরপর থেকে নাকি ওনার সাথে আর কোনো ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীনও হয়নি, এবং ওই কানা নামে ব্যক্তিটাও আর তাকে দেখা দেয়নি। তো এটাই ছিল হচ্ছে মোজাম্মেল চাচার ঘটনা। এটা আমাকে পাঠিয়েছেন হচ্ছে রফিকুল ভাই। ওনার বাবার সাথে ঘটে গিয়েছিল একটা ঘটনা, তিনি আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন। আমি চেষ্টা করেছি রফিকুল ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। আমি জানি না ঘটনাটা কতটুকু ভয়ই ছিল, তবে আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছে, এই কারণে রাসেল ভাই আপনার সাথে শেয়ার করা। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিসেনারদের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তাসনিম হক রাকিম, ময়মনসিং থেকে। রাকিমের নানা বাড়ি বেশ সুন্দর একটা জায়গা, একটা গ্রাম, এবং তার মামা সেখানে বসবাস করতেন। তার মামা গ্রামে বসবাস করতেন। শহরে যাওয়া আসা করা পড়তো তার, মাঝে মাঝেই তিনি আসতেন শহরে, এবং এসেই আবার বিকেলে ব্যাক করে চলে যেতেন। তো তাদের গ্রামে পৌঁছানোর জন্য তাদের যে থানা আছে সেখান থেকে বেশ খানিকটা পথ পাড়ি দিতে হতো, একদম হাঁটা পথ। তো সেখান থেকে নর্মালি দেখা যেত দুপুরের পরে রওনা দিলে সন্ধ্যার আগে তার মামা বাড়ি পৌঁছাতে পারতেন, এবং তার সমস্যা হতো না। তো একবার তিনি গিয়েছেন চাকরি সংক্রান্ত কিছু কাজে শহরে। তো বেশ লম্বা সময় পার হয়ে গেছে। ওই দিন থেকে গেলেন তার বন্ধুর বাসায়। পরদিনও সকালবেলা বন্ধুর সাথে এদিক ওদিক ঘোরাঘুরি করে তার কিছু কাজ বাকি ছিল সেগুলো শেষ করতে গেলেন। তো এই দুপুরের পরে সেই অফিসে যাওয়াতে দেখা গেল যে তার সময় অনেকটাই মানে নষ্ট হয়ে গেল, কারণ ওখানে লাইন ধরে থাকতে ছিল, এবং যখন বেরোলেন সেখান থেকে তখন দেখা গেল যে একেবারে বিকেল হয়ে গেছে। তো রাকিমের মামা ভাবছিলেন তিনি থেকে যাবেন কিনা শহরে। পরে চিন্তা করলেন যে না, একদিন তো হয়ে গেছে, বাড়ি চলে যাই। আর বন্ধুও থাকে মেসে, তো ওখানে 2 দিন থাকাটা কেমন যেন লাগলো তার কাছে। তো তিনি রওনা দিয়ে দিলেন ওখান থেকে, এই পরন্ত বিকেলে রওনা দিলেন। এবং রওনা দিয়ে যখন তাদের থানায় আসলেন তখন কিন্তু অলরেডি রাত হয়ে গেছে, সন্ধ্যা করা রাত। তো এই সময়টা একটু অস্বস্তিকর রাকিমের মামার জন্য ওখান থেকে ফেরা, কারণ তিনি জানেন যে তাদের যে পথটা, এই পথটা বেশ বন্ধুর বলতে অনেক দূর হেঁটে আসতে হয়, এবং এই পথটার একটা পাশে একটা বড় দিঘি আছে, এবং দিঘির পাশে একটা পুরনো কবরস্থান আছে। এই জায়গাটাকে পার হতে হয়। তো এই জায়গাটা সাধারণত রাতের বেলা মানুষ এড়িয়ে চলে, মানে ওই জায়গায় দেখা যাচ্ছে যে এরকম সন্ধ্যার পর ওখানে মানুষই থাকে না, ওই রাস্তাতে চলাচলই করে না। কারো যদি রাতের বেলা কোনো বিশেষ প্রয়োজনে থানায় আসতে হয় তখন তারা ঘুরে পাশের একটা গ্রাম আছে ওখান দিয়ে আসে, তারপরে এখান দিয়ে যায় না। তো রাকিমের মামাকে এই পথই ধরতে হবে, কারণ পাশের গ্রামে যেতে গেলে তাকে নামতে হতো সামনের একটা জায়গায়, এবং সেখান থেকে যেতে হতো বেশ ঘুরপথ। গ্রাম থেকে যদি থানায় আসতে যায় খুব সহজ, বাট এই থানার থেকে যদি এখন যেতে হয় তাহলে তাকে ওই হাঁটা পথে এখান দিয়ে যেতে হবে। তো যাই হোক, কোনো উপায়ন্তর নাই, রাত হয়ে গেছে, আর তিনি এখন তার রিগ্রেট করেও লাভ নেই, রওনা দিয়ে দিচ্ছেন। তো যখন রওনা দিলেন ওই থানা বাস স্ট্যান্ড থেকে, তখন কিন্তু
মানে মোটামুটি বেশ কঠিন অবস্থা। মানে সন্ধ্যা গড়ায় গেছে, ছোটোখাটো দোকানপাট বন্ধ হওয়া শুরু হয়েছে, কারণ গ্রামের দিকে দোকানপাটগুলো খুব দ্রুতই বন্ধ হয়ে যেত তখন, এত খোলা থাকতো না। একেবারে বাজার বা একদম বাস স্ট্যান্ড ছাড়া একেবারে আর্লি বন্ধ করে দিত। যাই হোক, তিনি জাস্ট হেঁটে রওনা দিয়েছেন, একটু পরেই টপ 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 বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড বৃষ্টিতে। তিনি দাঁড়ায় থাকলেন একটা দোকানে, ওই দোকানটা বন্ধ হয়নি তখনও। দোকানে দাঁড়ায় থাকলেন, দোকানদারের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে মানে আরও ভালো একটা সময় চলে গেল বৃষ্টি থামতে থামতে। বৃষ্টি মানে একেবারে ঝুম করে আসছিল, আবার চলে যায়, আবার আসে, এরকম করতে করতে একসময় বৃষ্টি যখন থামলো, ওই দোকানদারও সব গোছায় ফেলছে, চলে যাবে দোকানদার। তো রাকিমের মামাও বলল, আচ্ছা যায়, চলেন ভাই, তো কোন পথে যাবেন? তিনি বললো যে তিনি একটা পথ পর্যন্ত যাবেন। তো রাকিমের মামা ওনার সাথে সাথে হাঁটা দিলেন। তো হাঁটতে 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 একটা জায়গায় এসে এখান থেকে চলে যাওয়ার পালা, দোকানদারের বাসা আরেক দিকে, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আর এই রাস্তাটাই মোটামুটি বেশ নির্জন রাস্তা, এই জায়গাটাকেই আসলে মানুষ ভয় পায়, কারণ এটার এক পাশ দিয়ে হচ্ছে এরকম গাছগাছালি বেশ উঁচা হয়ে গেছে, মানে রাস্তার পাড়টা বেশ উঁচু, ওই জায়গাতে ঘাস জন্মায় গেছে, এদিক দিয়ে নিচু হয়ে নেমে ফসলের মাঠের মধ্যে নামছে। আর বাঁ দিকে সামনে এগোয়ে গেলে আরও সেখানে একটা বড় দিঘি, এবং দিঘির ওই পারে হচ্ছে পুরনো একটা কবরস্থান, মানে বেশ পুরনো, এবং এই জায়গাটায় আসলে মানুষ ভয় পায়, অনেকেই ভয় পায়। এবং এই কবরস্থানেই রাকিমদের পূর্বপুরুষদেরও কবর আছে এই জায়গায়। এবং রিসেন্টলি মানে এই তো মানে কয়েক মাস হয়েছে, এই রাকিমের মামার এক দাদুর কবর দেওয়া হয়েছে এখানে, তাদের পরিবারেরই, তার দাদু হয়, তিনি, তার কবর দেওয়া হয়েছে। এবং সেখানে মানে রাকিমের মামা বেশ, যে মানে সেই দাদুর যখন হয়েছিল, মানে 4 দিন 40 দিন বেশ ভালো রোল প্লে করছে, আলোচনা করছে, তাকে বেশ পছন্দ করতো ওই দাদু, মানে ওখানে তিনি গেছেন। তো তার কবরও কিন্তু ওই কবরস্থানেই, এই কবরস্থানের এই শেষ অংশটায়। যাই হোক, তো ওইখানে মানুষ ভয় পায় আর কি। তো যাই হোক, তিনি যখন হেঁটে পৌঁছাইলেন ওই জায়গায়, কেউ নাই, শুনশান অবস্থা, এবং বৃষ্টি হয়ে যাওয়াতে চারিদিক ভিজা ভিজা, মাটিটাও ভিজা ভিজা, স্যান্ডেলের সাথেও মনে হচ্ছে যে চপচপ করে করে কাদা উঠতেছে, এরকম একটা অবস্থা। আর বাতাস আসতেছে, দমকা দমকা বাতাস, বৃষ্টি থেমে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো তিনি দেখলেন ডানে বামে কেউ নাই, রাস্তা ফাঁকা, যেদিকে যতদূর চোখ যায় ফাঁকা, বাঁদিকে গেলেও ফাঁকা। বাঁদিকে গেলে সামনে যে দেখা গেছে 2 পাশে ক্ষেত একদম দেখা যাচ্ছে, আর মেঘ সরে সরে যাচ্ছে আকাশ থেকে। আর ডান দিকে তাকাইলে সেই যে রাস্তা চলে গেছে সামনে, এবং এখান থেকেই দেখা যাচ্ছে দূরে দিঘিটা, আকাশের ছায়া পড়ছে দিঘিতে, এবং পানি থই থই করতেছে বোঝা যাচ্ছে। এবং তার থেকে দূরে দেখা যাচ্ছে কবরস্থানের পাশের গাছগুলো একদম, এবং বোঝা যাচ্ছে যে ওখানে কবরের সারি আছে। যাই হোক, রাকিমের মামা আর কিছু চিন্তা না করে হাঁটা দিলেন ডান দিকে, বাসায় তো যেতেই হবে, এবং 2-1 জায়গায় পানি জমে গেছে কাদার মধ্যে, বুঝতে পারতেছেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেসব জায়গায় পানি জমছে ওগুলো একটু সাবধানে পা ফেলতেছেন, একটু এদিক ওদিক করে পা ফেলতে ফেলতে একসময় দিঘির পাড়ে চলে আসলেন। তো এই দিঘি সম্বন্ধেও আবার কথা প্রচলিত আছে তাদের এখানে, ওই জায়গায় নাকি দিঘির পাড়ে একটা সাইডে একজন এরকম ইসের মতো বসতো, একজন মানে সন্ন্যাসীর মতো একসময় বসতো, এবং এই সন্ন্যাসী নাকি অনেক রকম সাধনা করতো। এই সাধনার জন্য মানুষ ভয় পেত, অনেক সময় মানুষ দেখতো নাকি ওই সন্ন্যাসী একটা বাঘ নিয়ে বসে আছে ওইখানে, এবং মানে এটা দেখি মানুষ ভয় পেত আর কি। বিশেষ করে বিকালের দিকে আসলে, সন্ধ্যার দিকে আসলে তো সন্ন্যাসী একটা বাঘ নিয়ে বসে আছে, এর জন্য অনেকে ভয় পেত। তো যাই হোক, তো ওই দিঘির কাছে আসতে আসতে এই রাকিমের মামার মনে হয়েছে সন্ন্যাসীর কথা। তো সে ওদিক ওদিক তাকাচ্ছে, গাটা একটু মানে শীত শীত করতেছে, এবং মানে ভয় লাগতেছে মোট কথা। আর ডান দিকে কিন্তু ক্ষেত নেমে গেছে যে উঁচা হয়ে, তারপর মানে রাস্তাটা এরকম, মানে একটা পাশে অনেকটা উঁচা একটা জায়গা, তারপরে নেমে ওখান থেকে ক্ষেত, ডান দিকটা দেখা যাচ্ছে না, আর বাঁ দিকে দিঘিটা দেখা যাচ্ছে, আর সামনে যে ওই যে দূরে কবরস্থানের এইগুলা। তো তিনি হেঁটে মোটামুটি দিঘিটা পার হয়ে গেছেন, এরকম সময় তার মনে হলো যে পিছনে কেউ হাঁটতেছে, তার পেছনে হাঁটার শব্দ পাচ্ছেন তিনি। তো রাকিমের মামা একটু অস্বস্তিতে পড়লেন যে তার পেছনে কে হেঁটে আসবে। তিনি আবার ঘাড় ঘুরায় দেখার সাহসও করতেছেন না, কারণ রাতের অন্ধকার, এবং চাঁদ কিন্তু আছে মেঘের আড়ালে, এই জন্য আকাশটা মোটামুটি একটা ঘোলাটে কালার ধারণ করছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, গাছের পাতাগুলো তখনও নড়তেছে এরকম, এবং ওই এই পাশের গাছের পাতা থেকে জোরে বাতাস আসলে পানির হ্যাঁচলাও আসতেছে গায়ে। তো এরকম একটা পরিবেশে হঠাৎ করে পিছিয়ে তাকাইতেও ভয় লাগে, মনে হচ্ছে এখানে পিছনে কে হাঁটতেছে। তো অনেক দূর তিনি যখন চলে আসছেন, মানে এই পাশে এখন গাছপালা শুরু হয়ে গেছে, মানে এই কবরস্থান এই সামনেই, এই সময় তার কাছে মনে হলো যে একদম তিনি শব্দ পেলেন ছপ ছপ করে পা ফেলার। তো নিজের অজান্তে বা অটো রিফ্লেক্সেই তিনি ফট করে পিছন ফিরে তাকালেন।
তাকালেন। তো গ্রামে ওখানে নিয়ম ছিল যে মানে এরকম তাকালে ডান দিক দিয়ে তাকাইতে হয়, বাঁ দিকে দিয়ে তাকাইতে নিয়ম নাই আর কি। কিন্তু তিনি ওই নিয়ম অমান্য করে ফেললেন। তিনি মানে তাদের ওখানকার নিয়ম অনুযায়ী তিনি মানলেন না, ফট করে তাকালেন বাম দিক দিয়েই। তাকায় দেখতেছেন কেউ নাই, কিন্তু তিনি ওই যে পানি যে জমে আছে ওখানে কেউ পাড়া দিছে, পুরো ওই যে পাড়া দেওয়ার পরে যে একটা রিপেলের মতো উঠে পানিতে, মানে একটা ঢেউয়ের মতো, সেটা তিনি বুঝতে পারলেন মানে কেউ যেটা পা উঠাই নিছে ওখান থেকে এরকম। তো তার কাছে একটু অস্বস্তি লাগলো, ভয়ও লাগলো যে মনে হয় কেউ পাড়া দিছে কিন্তু কেউ নাই, কই গেল। তার কাছে মানে বেশ ভয় লাগছে। তো তিনি তাড়াতাড়ি আবার হাঁটা শুরু করছেন। তিনি যখন হাঁটা শুরু করছেন আবার তিনি শব্দ পেয়েছেন। এইবার শব্দ পাওয়ার পরও তিনি ফট করে পিছন ফিরে তাকাইলেন। তো এইবার যখন তিনি তাকাইছেন তার কাছে মনে হলো কেউ একজন মাটির থেকে পা তুলে ফেলছে, মানে মাটিতে একটা পা মনে হলো সে, মানে কেউ যদি পা হঠাৎ করে তোলে হাঁটার সময় যেরকম হয়, তার মনে হলো যেন একটা পা দেখছেন, কিন্তু তিনি কাউকে দেখলেন না। এবং তিনি অদ্ভুতভাবে দেখলেন যে মাটির মধ্যে একটা পায়ের ছাপ পড়েছে, বেশ বড় একটা পায়ের ছাপ, তার পেছনেই একটা পায়ের ছাপ। তো তার সারা শরীর একদম ঠান্ডা একটা স্রোত নেমে গেছে। তিনি চিন্তা করলেন কি হলো, আমি কি দেখতেছি, এটা কি ভূত প্রেত কিছু? তিনি তাড়াতাড়ি আবার হাঁটা শুরু করলেন। কয়েক পা হাঁটার সাথে সাথে তিনি কিন্তু অলরেডি ঢুকে গেছেন কবরস্থান এলাকায়। পেছন থেকে তিনি ডাক শুনলেন, মনসুর, এটা তার ছদ্মনাম আর কি। তো মানে ওনার নাম ধরে ডাক দিছে। তো রাকিমের মামা একদম ভয়ে মানে একদম পুরা হয়ে গেলেন, শক্ত হয়ে গেলেন। কারণ যেভাবে ডাকছে মনসুর, তার কণ্ঠস্বরটা খুব পরিচিত লাগছে। এই কণ্ঠস্বরটা তার সেই দাদুর, যিনি কয়েকদিন আগেই গত হয়েছেন, মানে কয়েক মাস আগে গত হয়েছেন। তো এই কণ্ঠস্বর শুনে তিনি একদম জমে গেছেন ঠান্ডায়। তিনি আর কোনো কথা না বলে আবার হাঁটতেছেন। আবার ডাক শুনলেন, মনসুর। তো তিনি ফট করে আস্তে করে পেছন ফিরে তাকাইছেন, কিন্তু ওই যে আবারও সেই ওই যে বাঁ দিক দিয়ে তাকাইছেন। তাকায় তিনি দেখতেছেন তার থেকে কয়েক ফিট দূরে, মানে 7-8 ফিট দূরে হবে, ওখানে একটা গাছের ফাঁক দিয়ে এরকম মাথা বের করে কি জানি দেখতেছে। চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা মানুষ যে দেখতেছে সেটা। তো তিনি অবাক হলেন যে গাছের ফাঁক দিয়ে মাথা বের করে আমায় কে দেখে। তো তার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। ওইখান থেকে আবার শুনলেন ভারী কণ্ঠে, মনসুর। তো তিনি ভয় পেয়ে গেছেন, বেশ ভয় পেয়েছেন। তো বলতেছেন যে, ওখান থেকে বলতেছে তাকে যে আমার আতরটা দিয়া যা। তো তখন তার বুকের মধ্যে আরো ছ্যাদ করে উঠছে, কারণ ওই যে দাদু যিনি মারা গেছেন তার জিনিসপত্র যা যা ছিল, অনেক কিছু অনেককে গিফট দিছে বাসার মানুষজন। তো একটা আতরের শিশি ছিল, সেই আতরের শিশিটা তাকে দেওয়া হয়েছিল। ওই রাকিমের মামা মনসুর, তিনি ওই আতরের শিশিটা গিফট পাইছিলেন ওই দাদুর জিনিসপত্রের মধ্যে থেকে একটা। তো তার বুকের মধ্যে একটা ছ্যাদ করে উঠে তাকে বলছেন যে আমার আতরের শিশিটা দিয়ে যা। আর তিনি কিন্তু ওই দিনই আনফর্চুনেটলি আতরটা মাখছেন গায়ে। তো তার পুরা মানে শরীর বুকের মধ্যে ছ্যাদ করে উঠছে এবং সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। এবং তিনি দেখলেন ওই যে মাথা বের করে গাছের ফাঁক দিয়ে কথা বলতেছেন, আস্তে করে পুরো একটা অবয়ব বের হয়ে আসলো। এবং অবয়বটা দেখে তার কাছে মনে হলো যে তার সেই দাদু, হুবহু সেই দাদু। এবং তারপর দেখলেন খুব দ্রুত তার কাছে চলে আসতেছে। এইবার যেটা মনে হলো যে ওই অবয়বটা আসলে মাটিতে হেঁটে আসতেছে না, বাতাসে ভেসে আসতেছে তার দিকে। তো তিনি লাগালেন ভোঁ দৌড় এখান থেকে। রাকিমের মামা ওখান থেকে ঝেড়ে দৌড় দিছেন ওই কাঁচা রাস্তা ধরেই, এবং অন্ধকার এই জায়গার মধ্যে কিন্তু গাছগাছালি ছেয়ে গেছে, কিছু না। তিনি যাচ্ছেন এবং তিনি আবার শুনছেন যে মনসুর, এবং মনে হলো যে বাতাসের মতো তার পিছনে ভেসে আসতেছে কিছু। তো তিনি ভয়ে প্রাণপণ দৌড়াচ্ছেন, তার মানে একবারে পায়ের আঙুলের উপর ভর দিয়ে দৌড়াইতেছেন তিনি। কিন্তু তার কাছে মনে হচ্ছে দৌড়ানটা মানে ইনাফ হচ্ছে না, একদম কাছাকাছি বাতাসের মতো চলে আসছে। শেষ পর্যন্ত তিনি শুনলেন তার ঘাড়ের উপরে একেবারে কণ্ঠ, মনে হলো যে একটা ওয়ার্ম কণ্ঠ এবং একটা গরম, মানে মানুষ যদি মানুষের একদম ঘাড়ের কাছে কানের কাছে মুখ এনে কথা বলে, জাস্ট লাইক দ্যাট, মনসুর আমার আতরটা দিয়া যা। এই যে বলে আতরটা দিয়ে দেয়, এবং তিনি একদম স্পষ্ট শুনছেন তার কানের কাছে বলছে, এবং তার কাছে মনে হলো যে একদম উষ্ণ একটা বাতাসের মতো তার ঘাড়ে লাগছে। তিনি ভয়ে চিৎকার করতে করতে মানে একদম গলা চলে চিৎকার করতে করতে দৌড়ালো, এবং তিনি হাসির শব্দ শুনলেন শেষে। দৌড়াইতে 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 তিনি এক পর্যায়ে তার বাসায় আসলেন। বাসায় এসে তিনি একদম তার গেটের কাছে এসে চিৎকার করতে করতে মানে জ্ঞান হারায় ফেললেন। তো ধাম করে পড়ে গেছেন তিনি। বাসার মানুষজন বেরিয়েছে চিৎকার শুনে, এসে তাকে উঠায় দেখলো যে তার মানে একদম মানে মুখের চোয়াল শক্ত হয়ে গেছে, মানে দাঁতে দাঁত লেগে গেছে। তো সেটা খোলা হইলো, তাকে পানি দিয়ে চিটা দেওয়া হইলো, দোয়া পড়া হইলো, তার শরীরে জ্বর এসে গেছে।
এবং রাতের বেলা সে ভয়ে দুঃস্বপ্ন দেখতেছে। ওই অবস্থা তার জ্ঞান আর ফিরে নাই, মনে হচ্ছে যে তার ওই বেহুশ অবস্থায় তিনি দুঃস্বপ্ন দেখতেছেন, একটু পরপর চিৎকার করে উঠতেছেন। তো বাসার মানুষজন অনেক ভয় পেয়েছে, দোয়াদুরিত পড়ছে। রাত হয়ে গেছে, এখন তো আসলে কোনো মানে হুজুরকেও পাওয়া যাবে না। তো ওই রাতের বেলা তারা দোয়াদুরুদ পড়ে তাকে ফু দিলেন এবং পাশে বসে থাকলেন বাড়ির মানুষজন দু একজন। তো এরকম করতে করতে রাতটা পার হয়ে গেল এবং সারা রাতই তিনি দুঃস্বপ্ন দেখছেন এবং জ্বর বাড়ছে। সকালবেলা বাসার মানুষজন দেখলেন যে তার হুঁশ ফিরছে, তিনি তাকান, কথা বলেন না, ভয় পান, যাকেই দেখেন ভয় পান। তো বাসার মানুষজন গেল যে মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসলো, যে নিশ্চয়ই ভয় পেয়েছে ছেলে, এবং ডাক্তারকে খবর দিল, গ্রামের একজন ডাক্তার ছিলেন। তো ডাক্তারও আসলো, হুজুর আসলো। তো ডাক্তার দেখে বললেন জ্বর আসছে, এবং তখন রাকিমের মামা কথা বলা শুরু করছে। তিনি কি দেখছেন এগুলো বলা শুরু করছেন। তো ডাক্তার সাহেব শুনলেন, শুনে বললেন যে ভয় পাইছে, আসলে কল্পনা বেশি করছে অন্যরকম। দাদু কোত্থেকে আসবে, আপনার দাদু তো মারা গেছে। তো এই বললো আর কি। তো উনি আর আসার কথা না, আপনি এমনি ভয় পেয়েছেন, ও কবরস্থানে পাড়ি দিয়ে আসতেছিলেন, আপনার মনে হয়েছে কিছু। তো রাকিবের মাও বলতেছে আমার কাছে আতর চাইছে। বলে আতর চাইছে, ওই আতর আপনি আনছেন দেখে আপনার কাছে মনে হয়েছে, আতর গায়ে দিয়েছেন, আপনার অবচেতন মন ভাবছে যে ওই আতরটা আপনার দাদুর সাথে কোনো সংশ্লিষ্টতা আছে, আর আপনার মনে ভয় ঢুকেছিল। ওই সময় প্রচণ্ড রকমের ভয় ঢুকেছিল আপনার মনে, ওই যেহেতু আসতেছিলেন গভীর রাতে কবরস্থানে পাড়ি দিয়ে এবং জানেন যে আপনার দাদু ওইখানে আছে, এই আপনার ভয়, সেগুলো আপনার আসলে হ্যালুসিনেশন হয়েছে। তো রাকিবের মামা মানতে পারতেছেন না, তিনি মানে স্পষ্ট সেই ডাক কানে কাছে শুনছেন। তো যাই হোক, ডাক্তার সাহেব তাকে ওষুধ লিখে দিলেন, জ্বরের ওষুধ ইত্যাদি লিখে, রিল্যাক্স করার ওষুধ দেখে ডাক্তার সাহেব বিদায় নিলেন। তো তারপরে মৌলানা সাহেব যখন তাকে দেখলেন, হুজুর এসে দেখলেন, তো তিনি দেখলেন, কথাটা শুনলেন, শুনে বললেন যে এটা নিশ্চয়ই কোনো দুষ্ট জিন এসে দেখা দিছে। অবশ্যই ডাক্তার যা বলছে সেটারও পয়েন্ট আছে কথাটার, তবে আপনি যেভাবে বলতেছেন আপনার কথা মধ্যে বোঝা যাচ্ছে যে আপনার কোনো দুষ্ট জিন ডিস্টার্ব করছে, এটা মোটেই আপনার দাদু না। আর ওই যে আতর, ওইরকম তো ইম্পসিবল, আর এরকম মৃত মানুষ আসে না কারো কাছে। তো বলে হুজুর তাকে ঝাড়লেন, ছেড়ে বললেন যে আতরের কোনো দোষ নাই, আতর আপনি ব্যবহার করেন, কোনো ব্যাপার না, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। দোয়া পড়ে ফু দিলেন, ঝেড়ে দিলেন ওনাকে, এবং বললেন যে এরকম রাতের বেলা মানে চলাফেরা করার সময় একটু সাবধান, আর এরকম কবরস্থানের পাশে দুষ্ট জিন থাকতেই পারে, আর ওই জায়গাটাতে এমনি খারাপ, গ্রামের মানুষই বলে। যাই হোক, তাকে ঝেড়ে দিলেন এবং দোয়া করে দিলেন, বললেন যে এইভাবে কীভাবে হাঁটাচলা করতে হবে, বিভিন্ন রকম নিয়ম বলে দিলেন। তো রাকিমের মামা আস্তে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে যান, মানে কয়েকদিন পরেই। তো বাট তার মধ্যে এই ভয়ের একটা অভিজ্ঞতা তার রয়ে যায় এবং ওই জায়গাটাকে তিনি এড়িয়ে চলতেন এরপর থেকে। তো এই ছিল রাকিমের পাঠানো ঘটনা। ঘটনায় আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে আফরিন পারভেজ রুমু, ভেড়ামেরা কুষ্টিয়া থেকে তার ঘটনাটি পাঠিয়েছেন। তো এটা তার ছোটোবেলার ঘটনা এবং তার এই ভিকটিম তিনি নিজেই। তিনি যখন ক্লাস 5-এ পড়তো, সাধারণত এই সময় বাচ্চারা অনেক দুষ্টু হয় আর ভয় কী জিনিস তেমন একটা বোঝে না। তো তিনিও তার ব্যতিক্রম ছিল না। তিনি এতটাই দুষ্ট ছিল যে দুপুরে যখন ঘুমাতো তখন তার আম্মা শাড়ির আঁচল দিয়ে তার হাত পা বেঁধে রাখতো, আর আম্মা তার মা ঘুমিয়ে পড়লে খুব আস্তে আস্তে বাঁধন খুলে চুপি চুপি তিনি বেরিয়ে যেতেন। তো মূল ঘটনা শুরু হওয়ার আগেই তাদের বাড়ির চারপাশের বর্ণনা তিনি দিতে চাচ্ছিলেন। তো তাদের গ্রামের বাড়ির বর্ণনাটা এরকম যে মেইন বাজারের সাথেই এখানে 13 থেকে 14টা পরিবার বসবাস করে এবং সবাই তাদের বংশের, কারণ তাদের বংশ মিলে একটা পাড়া হয়েছে যার নাম কাজীপাড়া। তো কাজীপাড়া নাম দেওয়া হয়েছে কারণ তাদের বংশ হচ্ছে কাজী বংশ। তো মেইন রাস্তা থেকে আসতে হবে বাম সাইডে, পরে তার ছোট দাদার তার আব্বার ছোট চাচার বাসা, ছোট দাদার বাড়ি, এবং ডান সাইডে বড় দাদার, তো তার আব্বার বড় চাচার বাড়ি। তো ছোট দাদার বাড়ির পরেরটা হচ্ছে তাদের মেজো চাচার বাড়ি এবং তারপরেরটা তাদের বাড়ি। তো তাদের বাড়ির পরে একটা পুকুর, আর পুকুরের ওপাশে তাদের একটা পারিবারিক গোরস্থান আছে। তাদের গোরস্থানে গেলে তিনি কখনো ভয় পেতেন না, বরং তার শরীর অনেক পাতলা লাগতো, কারণ তখন খুব বেশি কবর ছিল না। আর যাদের কবর ছিল তারা সবাই স্বাভাবিক মৃত্যু ছিল। তবে সবচেয়ে বেশি শরীর পাতলা লাগতো যখন তার দাদির কবরের কাছে যেত। খুব সুন্দর মিষ্টি গন্ধ আসতো সেখান থেকে। তো তেমন কোনো ভয় কেউ পেত না, কিন্তু অনেক বড় বড় আম গাছের জন্য কেউ দুপুরবেলায় আর সন্ধ্যার পরে গোরস্থানে যেত না, কারণ তারা শুনেছিল যে আম গাছে নাকি অনেক কিছু থাকে ভয়ের, কিন্তু কেউ কখনো কিছু দেখেও নেই, কিছু শোনেও নেই। তো গোরস্থানের পাশে একটা ছোট ডোবা আছে। তো এটা আসলে ডোবা ঠিক না, এটা একটা ছোট পুকুর বলা যেতে পারে, কারণ সেই ডোবার পানি কখনোই শুকাতো না, আর পানি ছিল একদম সবুজ রঙের। এমনকি
তাদের বড় পুকুরের পানি গ্রীষ্মকালে শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবু সেই ডোবার পানি কখনো শুকায়নি। তো যাই হোক, এই বিষয়ে পরে তিনি বলছেন। তো তিনি সে ডোবার ওপাশে পানির বরজ ছিল, আর সেই বরজের শেষ ছিল একটা বেল গাছ। তো গোরস্থানের বাম পাশে তার ছোট দাদার কিছু জায়গা পড়েছিল, সেখানে প্রায় বিকেলে খেলাধুলা করতো তারা। তো সেই গোরস্থান আর ডোবার বাম পাশ দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে, যেটা সেই পানের বরজের ভিতর দিয়ে একবার বিলের মাঝখানে গেছে। তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ঘটনা, তখন অনেক আম কুড়াবার নেশা ছিল, আর তাদের গোরস্থানে তখন অনেক পুরাতন অনেক বড় বড় আম গাছ ছিল। সেখানে দুপুরে একা কোনো মানুষ যেত না ভয়ে, আর তিনি ভর দুপুরে সেখানে আম কুড়াতে যেত। তাই তার মা মাঝে মধ্যে হাত পা বেঁধে রাখতো আঁচল দিয়ে। তো একদিন দুপুরে তিনি তার মতো চুপি চুপি বের হয়ে গেল এবং আম কুড়ানোর উদ্দেশ্য নিয়ে। তখন 3টা কি 3:30 হবে। আম কুড়াতে গিয়ে দেখে একটা আমও পড়েনি। খালি হাতে ঘুরে যাবে এইভাবে গাছে ঢিল মারা শুরু করে, কিন্তু কোনো মতেই আম পারতে পারলো না তিনি। গোরস্থানের গোরস্থানের বাউন্ডারি কোণে একটা ছোট্ট বাঁশঝাড় ছিল। তো সেই বাঁশঝাড় থেকে একটা কঞ্চি টেনে হিচড়ে বের করে তিনি নিয়ে আসেন, তো নিচু ডাল থেকে আম পাড়ার জন্য। ঠিক সেই মুহূর্তে চোখ গেল পানের বরজের ভেতরে সেই বেল গাছের দিকে। শরবতের যে বেল, সেটাকে ছাঁচি বলে তাদের দিকে। তো দেখছে অনেকে বেল ধরে আছে, আবার সেগুলো তার দিকে মিটিমিটি করে হাসছে। বেলগুলো পাকা ছিল আর অনেক বড় বড়। তো এখানে এখানে বেল গাছগুলো খুব একটা বড় ছিল না, এবং আম গাছের ভেতর দিয়ে দেখা গেল আর কি। কারণ আম গাছ ছিল অনেক বহু বছরের পুরানো আর অনেক বড়। তো তারা সেদিকে খেয়ালই করেনি। তিনি হয়তো ভুল দেখেছে বা কেউ তার মায়ের জালে ফেলছে, কারণ তখন তো তিনি ছোট একটি মেয়ে। তো তিনি আর কোনো কিছু না ভেবেই একবারে ছুটে চলে যায় বেল গাছের কাছে। গিয়ে দেখে সেখানকার একটি নিচু ডালের মধ্যে অনেকগুলো বেল ধরে আছে। তাই আনন্দে উল্লাসিত হয়ে বেল পাড়তে গেল, কিন্তু যখনই তিনি বেল গাছের দিকে একটু এগোলো, তখনই বেলগুলো গায়েব হয়ে গেল। আর ঠিক তখনই ঝুলন্ত একটা শরীর তার সামনে চলে এলো, যার চোখগুলো ছিল লাল টকটকে, ঠিক যেন তাজা রক্ত, আর জিহ্বা বের করা প্রায় আধা হাত সমান। ঠোঁটের কোণে হিংস্র হাসি ফুটে উঠল তাকে পেয়ে। তারপর তার কিছুই মনে নেই তার। যখন জ্ঞান ফিরে, তখন তিনি বাড়িতে, তার আম্মা কান্না করছে, আর তার বড় বা আব্বা, উনি এসব তদবির করেন, আর শুনেছি ওনার কাছে একটা জিন থাকে, উনি কি সব দোয়া দুরুদ পড়ছেন। তো ভয়ে আম্মার কোলে তিনি গুটি মুটসুটি হয়ে মেরে শুয়েছিলেন, এবং 6 মাসের বাচ্চা যেভাবে গুটিসুটি মেরে শুয়ে থাকে ঠিক সেভাবে। তার বড় আব্বা এক গ্লাস পানি পরে খাইয়ে দিলেন, এবং এটা দিলেন তাকে খাওয়ার জন্য, আর কয়েক রঙের সুতা পরে তার গলায় পরিয়ে দিলেন, আর কিছু দোয়া পরে গা বন্ধ করে দিলেন, সাথে বাড়িটাও বন্ধ করে গেলেন। সেদিন রাতে তার অনেক জ্বর আসে, বেঘোর জ্বরের মধ্যে ছিল, তখন কিছুই জানতে পারেনি কিভাবে তিনি বাড়ি আসলো বা কেই তাকে বাড়ি নিয়ে আসলো। খুব বেশি জ্বরের কারণে শুধু তিনি ভুল বকে যাচ্ছিল, আর মাঝে মধ্যে চিৎকার করে উঠছিল। তার বড় আব্বা প্রতিদিন মাগরিবের পরে এসে দোয়া পরে তার গা বন্ধ করে দিয়ে যেত, আর আব্বা ফজরের সময় এক গ্লাস পানি পরে নিয়ে আসতেন, এবং মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, তার বাবা আর কি। তো তিনি হচ্ছেন তুলা রাশি, তো তাই অনেক সময় তার অনেক প্রবলেম হয়, আর অনেক কিছু তিনি বুঝতে পারতেন। কোনো খারাপ জায়গায় গেলে, খারাপ কিছু আশেপাশে থাকলে শরীর তার অনেক ভারী হয়ে যেত, আবার ভালো কিছু থাকলে শরীর অনেক পাতলা হয়ে যেত। তো এইভাবেই তার ঝাড়ফুঁকের মধ্যেই চলছিল, তেমন কোনো সমস্যা হতো না। তবে ঘুমের মধ্যেই তিনি মাঝে মাঝেই চিৎকার করে উঠতেন, কারণ তিনি স্বপ্নে দেখতেন সেই ঝুলন্ত মেয়েটা তাকে ডাকছে। কয়েকদিন পর তার বড় আব্বা একটা তাবিজ দিলেন, সেটার পর থেকে আর কোনো সমস্যা হয় নাই। প্রায় অনেক দিনই পরেই জানতে পারেন কিভাবে বা কে তাকে বাড়ি নিয়ে এসছে। তো সেই ঝুলন্ত লাশ দেখে সেখানে কাঠমূর্তি হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু নিজের সেন্সে ছিল না। ঠিক তখন নাকি অনেকক্ষণ পর তার এক প্রতিবেশী চাচি বিলে যাচ্ছিলেন কৃষকদের জন্য খুব দুপুরের খাবার নিয়ে। কারণ তিনি যখন আম কুড়ানোর জন্য বের হন তখন 3টা 3:30 মতো হবে, আর যখন তার জ্ঞান ফিরে তখন মাগরিবের কিছুক্ষণ আগে। সেদিন সেই চাচি অসুস্থ থাকায় দুপুরে রান্না করতে দেরি হয়ে গেছিল, আর জায়গাটা খারাপ থাকায় চাচা একা না গিয়ে চাচিকে সাথে নিয়ে গেছিল। তো ওনারা দেখতে পান যে কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। তারা রীতিমতো ভয় পেয়ে যান, দোয়া দুরুদ পড়তে পড়তে সামনের দিকে এগোতে থাকেন। তারপর এক সময় দেখেন সেটা এই যে ঘটনা বলেছেন তিনি অনেক ডাকাডাকিও নাকি করেন, কিন্তু কোনো কথা না বলায় তারা গায়ে হাত দিয়ে ডাকতে যেমন, ঠিক এই মুহূর্তে দেখেন তার চোখ লাল হয়ে আছে, এবং তিনি কেমন যেন গোঙাচ্ছিল। তো অতিরিক্ত ভয় পেলে যে শব্দটা যেমন করে, ঠিক এরকম অবস্থা তাদের হয়ে গেছে। চাচি গায়ে হাত দিয়ে দেখেন সারা ওনার পুরো শরীর ঠান্ডার ফ্যাকাশ হয়ে গেছে। ওনারা সব কিছু বুঝতে পেরে যান। তখন চাচির যা মনে হচ্ছে সেই দোয়া পড়ে তার কানে ফু দেয় এবং বাড়িতে নিয়ে আসে।
এটা জানতোই না যে সে বেলগাছে একটা মেয়ে গলা ফাঁস দিয়ে মারা গেছে। এটা অনেক আগের ঘটনা, আর সেটা তার জন্মের অনেক আগে। আর তার কবরটাও ঠিক বেলগাছের নিচেই দেওয়া হয়েছিল। এগুলার কিছুই তিনি জানতো না। অনেকবার সকালে আব্বার সাথে সেই রাস্তা দিয়ে তিনি অনেকবার ধান খেতে গিয়েছেন কৃষকদের জন্য খাবার নিয়ে। গা ছমছম করতো, কিন্তু আব্বার সাথে থাকায় তেমন ভয় পেত না। সেদিকটা কখনো আর পরে তিনি একা যায়নি, এবং সেই বেলগাছটিও কখনো তার পরে আর নজরও পড়েনি। অথচ ঘটনা ঘটে যাওয়ার দিন তার বড় বড় আম গাছের উপর দিয়ে সেই বেলগাছ তিনি দেখতে পান, এবং কারণটা তিনি অবশ্যই বুঝতে পেরেছেন। তবে আশ্চর্যের বিষয়, সেই অশরীরই তার কোনো ক্ষতিই করতে পারেনি, অর্থাৎ সে তার কাছেই আসতে পারেনি। আর কেনই বা কাছে আসতে পারেনি সেটা অন্য আরেকদিন তিনি আমাদের জানাবেন, কারণ এটাও নাকি তার সাথে ঘটে যাওয়া আরেকটা ঘটনা। তো তুলা রাশি হওয়ার যেমন ক্ষতি রয়েছে, ঠিক তেমনি উপকারও হয়েছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রথম যে ঘটনাটা আমি শেয়ার করব, সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন মানিকগঞ্জ থেকে আয়েশা। তো এখন যে ঘটনা আমি বলবো, সেই ঘটনাটা ঘটেছিল যুদ্ধের আগে, এবং এটা ঘটে আয়েশার দাদা বাড়িতে। তো আয়েশার দাদা বাড়ি ছিল যেখানে, সেটা বেশ বড় এরিয়া নিয়ে ছিল। তো ওনারা তখন সেই মুহূর্তে যেখানে থাকতেন, তার সামনে ছিল, বাড়ির সামনে ছিল একটা বেশ বড় পুকুর। পুকুরের সামনে ছিল আরেকটা জায়গা ওনাদের, মানে পুকুরের এই পারে থাকতো ওনারা, আর ওই পারে ছিল আরেকটা জায়গা ওনাদের। তো ওনারা ঠিক করে যে পুরান বাড়ি থেকে ওইখানে নতুন জায়গায় একটা বাড়ি করে ওখানে থাকা শুরু করবে। কিন্তু যে নতুন জায়গাটা ওনারা বাড়ি করবে, সেটা একবার বন জঙ্গলে ভরা ছিল, গাছপালা অনেক বেশি ছিল। তো ওনাদের বাপদাদার সম্পত্তি ছিল, তো ওনাদের খুব একটা এখানে যাওয়া হতো না। তো ওনারা ঠিক করে, যেহেতু বংশ বড় হচ্ছে, তো এখানে নতুন করে বাড়ি করবে। তখন আয়েশার বাবার বয়স 14 কি 15 বছর। তো যে কথা সেই কাজ, সেই অনুযায়ী ওনার দাদা এবং দাদার ভাই যারা ছিল, তারা ঠিক করে যে পুকুরের ব্যাপারে নতুন বাড়ির কাজ শুরু করবে। তো তখন প্রথমে ওনারা একটা ছনের ঘর তৈরি করে, ওই পারে গিয়ে কিছু গাছপালা কেটে ছনের ঘর তৈরি করে। তো প্রথম যখন ওনারা এখানে থাকা শুরু করে, তখন সম্পূর্ণ রাতে ওনারা থাকতো না, মানে দিন পর্যন্তই থাকতো। কারণ আয়েশার দাদি নাকি তখন মানে ওখানে যেতে একটু রাতে থাকতে একটু ভয় লাগতো না। এবং যুদ্ধের আগের সময় যেহেতু তখন তো লোকজন অনেক কম ছিল, আর গাছগাছালি খুব বেশি ছিল সেই এরিয়াটাতে। তো ওনারা দেখা যায় সনের যে একটা বা দুটা রুম ওনারা করেছিল, সেখানে ওনারা খুব একটা থাকতো না। তো আয়েশার দাদা নাকি দাদিকে বলতো যে, দেখো আমাদের তো এক সময় এখানে থাকতেই হবে, তো এক কাজ করি, আমি আমার ভাইকে নিয়ে কয়েকদিন এখানে থাকি, আর তারপরে তোমরা আস্তে আস্তে এখানে আসা শুরু করো। তো তখন ওই মানে পুকুরের এই পার ওই পার। তো আয়েশার দাদা এবং দাদার ভাই নাকি এরকম রাতে ওই ছনের ঘর যেখানে নতুন যেটা করেছে পুকুরের পারে, ওখানে থাকা শুরু করে। আয়েশার দাদা অনেক পরেজগার মানুষ ছিল। উনি যখন রাতে নামাজ পড়তো ঘুমাতে যাওয়ার আগে, তখন উনি একদিন খেয়াল করছে ছনের ঘরের উপরে ঢিলাঢিলি করছে, মানে খুব ঢিল মারছে, ছুটছে কেউ। তিনি মনে করে যে হয়তো বা এমন হতে পারে যে গাছের পাতা পড়তেছে, বা কোনো শান্তি পাশে দিয়ে কিছু একটা পড়ছে, ও গাছের ডাল পড়ছে, হয়তো এরকম আওয়াজ হতে পারে, এই জন্য না। কিন্তু সমস্যা একটাই যে টানা কন্টিনিউয়াসলি এরকম নাকি ঢিলাঢিলি হতো ওনার যখন থাকা শুরু করে। তো এরকম হওয়ার পরে তো উনি কিছুটা বুঝে যে হ্যাঁ, হয়তো বা খারাপ কিছু এরকম ঢিলাঢিলি করতে পারে। তা ওনার মনে একটা মানে সাহস ছিল যে না, আমি যেহেতু নামাজ কালাম পড়ি, আমার কোনো সমস্যা হবে না। আর ওনার ভাইও এরকম সেম শুনতো। তো একদিন নাকি রাত্রেবেলা আয়েশা দাদা যখন নামাজ পড়বে, উনি শুনছে যে ওনাদেরই আত্মীয় স্বজন যারা মারা গিয়েছিল, ওনাদের ভয়েসে মতো, মানে ওনাদের ভয়েসেই কেউ একজন মানে এরকম আয়েশা দাদাকে ডাকছে, এবং আয়েশা দাদাকে যখন ডাকছে, দাদার ভাইকেও ডাকছে। তো এই আওয়াজগুলো যখন শুনছিল, তখন ওনারা একটু ভয় পায়। পরে আবার এসে আয়েশা দাদিকে বলে যে দেখো, মানে এই ঘটনাটা বলে না, তো শুধু বলে যে দেখো, যে ঘরে আছে আমরা এরকম রাতে থাকা শুরু করি, কারণ আমাদের এখানে আসলে ওইদিকে থাকা উচিত। তো আয়েশা দাদা মনে করে যে বেশি লোক থাকলে হয়তো এই সমস্যাগুলো হবে না। তো তারপর ওনারা কয়েকদিন পর এখানে আবার আয়েশার দাদা এবং আয়েশার আব্বা এবং ওনার ভাইরা সবাই মিলে থাকা শুরু করে। এবং তখন বিল্ডিংটা, মানে তখন ওই ছনের ঘরটা ভেঙে এটা হাফ বিল্ডিংয়ের মতো করা হয়, মানে উপর টিন শেড দিয়ে দেয়াল দিয়ে চারপাশে এরকম কয়েকটা রুম করা হয়। তো তখন অনেক গাছপালা আবার কাটা হয়। তো এরকম থাকা শুরু হওয়ার পর থেকে আয়েশার দাদি মাঝে মাঝে নাকি তিনি দেখতেন যে ওনাদের বাড়ির যেখানে উঠান ছিল, উঠানে কালো সাপ, একটা কালো কালারের সাপ প্রায় সময় নাকি এরকম চলাফেরা করতো। আর বাড়ির আশেপাশে গাছগাছালিগুলো ছিল এরকম যে একটা গাব গাছ ছিল বেশ বড়, একটা দুইটা তাল গাছ ছিল বেশ বড়, এবং আম গাছ ছিল একটা সাইডে, বেশ বড় একটা আম গাছ ছিল। ওই আম গাছের পিছন কেটেই ওনারা এই বাড়িটা করে। তো এখন যেটা হয় যে আয়েশার দাদি নাকি বলে, নাকি প্রায় সময় এরকম কালো সাপ দেখো দিনের বেলা হাঁটাচলা, মানে ওইখানেই চলাচল করতো সাপটা। এবং ওনারা যখন বাইরে হাঁটাচলা করতো, তখন নাকি কিছু কিছু প্রাণী দেখতো, মানে দেখা যাচ্ছে যে বিড়াল, বা দেখা যাচ্ছে যে শিয়ালের মতো কোনো একটা, মানে এরকম ছুটাছুটি করতো বনের ঝোপঝাড়ের দিকে। তো যাই হোক, ওনাদের সীমার মধ্যে আসতো না।
তো যেহেতু আস্তে আস্তে একদিন হয়েছে কি যে আয়েশার দাদির ভাই তিনি পুঁটি মাছ নিয়ে আসে দিনের বেলা, তো আনার পরে রান্নাঘরে রাখে। তো আয়েশার দাদিকে এসে বলতেছে যে বাবু তোমার জন্য পুঁটি মাছ নিয়ে এসছি, রান্নাঘরে আছে, তুমি যাও মাছগুলো কাটো। এটা নাকি দুপুরের ঠিক পর পর হবে। তো তখন আয়েশার দাদি সেই মাছ যখন দেখতে যাবে, তিনি দেখে যে একটা বিড়াল তাল গাছ থেকে এসে পুঁটি মাছটা নিয়ে আবার সেই তাল গাছে এক দৌড়ে উপর উঠে গেছে। এটা দেখার পর আয়েশা দাদি বেশ ভয় লাগে। উনি ওনার হাজবেন্ডকে বলে, মানে আয়েশা দাদাকে বলে, দেখো আমি দেখছি। তো আয়েশা দাদা বলছে, দেখো কেউ তো তোমার আমাদের তো কোনো ক্ষতি করতেছে না, এগুলো বাদ দাও, যা দেখছো বা সাপ দেখে যেটাই দেখি হয়েছে, এটা নিয়ে টেনশন নিয়ে কিছু নাই। তবে আয়েশার দাদা নাকি বলে যে সাপগুলো নাকি ছিল বেশ লম্বা লম্বা সাপ, মানে নর্মাল সাপের যে মানে লম্বা হয় হয়তো 3 হাত 4 হাত 5 হাত হয়ে থাকে, তার থেকেও বেশ লম্বা লম্বা সাপ ছিল। তো যাই হোক, এটা তো হইলো। তো একদিন ওই তাল গাছের এখানে দেখছে যে আয়েশার দাদি একটা তাল বেশ বড়। তো ওই তালটা দেখে উনি ওনার ছেলেকে বলতেছে যে বাবা দেখ, এই তালটা বেশ বড়, তোরা একটু নজরে রাখিস, এই তালটা যদি পড়ে তাহলে আমরা তালটা খাবো। তো এটা বলার পরে তার যে একদিন পরে আয়েশার দাদি নাকি প্রায় সময় তালের দিকে তাকায় থাকতো, যেটা কবে পড়বো একটু খাবো, অনেক বড় তাল ছিল। তো একদিন এরকম সন্ধ্যার ঠিক আগে দিয়ে আয়েশার দাদি দেখতেছে যে একটা কালো সাপ ওনাদের বাসার উঠান দিয়ে যাচ্ছে। তো আয়েশার দাদি ভাবে যে সবসময় তো সাপটা দেখি, আজকে এটা পাইছি, এটা আজকে মেরেই ফেলবো। তো উনি করে কি, লাঠি বা দাও নিয়ে যেটা নিয়ে ওই সাপটাকে ধাওয়া করে। তো উনি দেখে যে সাপটা মানে যেতে যেতে একবার তাল গাছের মধ্যে উপর ওঠা শুরু করে, তাল গাছটাতে উপর ওঠা শুরু করে। এবং আয়েশার দাদি যখন উপর দিকে তাকাবে, হঠাৎ করে উনি দেখে যে তাল গাছের উপর থেকে একটা ভয়েস আসতেছে, ওনাকে বলতেছে যে তোর তো তাল খাওয়ার খুব শখ, নে তোকে তাল খাওয়াই দিছি। আয়েশার দাদি নাকি উপর দিকে তাকাতে যাবি, এমন সময় একটা তাল ওনার মাথায় পড়ে, মানে ওই তালটাই ওনার মাথায় পড়ে, এবং উনি নাকি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবং 20 দিন নাকি ওনার সেন্স আসে না। ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো রকম লিকুইড সিস্টেম করে দেওয়া হয়েছিল সেই সময়, তখন কোনো ডাক্তার ছিল না খুব একটা। 20 দিন ওনার সেন্স আসে না। সেই 20 দিন পর ওনার সেন্স আসে। আসার পর যেটা হয় যে উনি সম্পূর্ণ অসুস্থ হয়ে যায়। ওনার নাকি মাথা প্রায় সময় ব্যথা করতো, এবং আরেকটা সমস্যা ছিল যে ওনার নাকি শরীর প্রায় সময় অবশ হয়ে যেত, ওইটাকে রেগুলার হচ্ছিল, মানে হাঁটা চলাচল উনি পুরোপুরি করতেই পারতো না। এদিকে তো আশাদের দাদির বা দাদার ওদের মন খারাপ, ওনার আশার বাবার মন খারাপ যে মা এরকম ওনার অসুস্থ। একদিন মানে ম্যাক্সিমাম সময় নাকি আয়েশা দাদিকে উঠানের পাশে একটা চৌকির মধ্যে এরকম বসায় রাখতো, হেলান দিয়ে বসায় রাখতো, দিনের বেলা বা বিকেল বেলা যেটা বসায় রাখতো, রাতের বেলা তো ঘুমে থাকতো। একদিন সকালে আয়েশার দাদি এরকম চৌকির মধ্যে বসে আছে, তো একটা ফকির বাবার মতো একটা লোক আসে ওনাদের উঠানে, এসে আয়েশার দাদিকে বলতেছে যে খাওয়া দে, খিদা লাগছে। তখন আয়েশা দাদি বলতেছে যে আমাকে তো খাওয়া নাই, যেমনি পারো খাওয়া দে, খাওয়ার ব্যবস্থা কর। তখন সেই আয়েশার দাদি যে লোক আশেপাশে যারা ছিল ওদেরকে বলতেছে, দেখ পান্তাবাদ আছে নাকি, এই বাবার কাছে দে। তখন ওই ফকির বাবাকে পান্তাবাদ দেওয়া হয়। তো ফকির বাবা যিনি ছিল ওই নাকি পান্তাবাদটা থালার মধ্যে অনেকক্ষণ ডলতে উনি করলো কি, পাশে নাকি একটা লাউ গাছ ছিল, লাউ গাছ থেকে লাউ পাতা নিয়ে ওই লাউ পাতা সহ ওই পান্তাবাদটা অনেক ডলতেছে। মানে আয়েশার দাদি দেখে ওটা ঘৃণা লাগতেছিল। হঠাৎ করে দেখতেছে আয়েশার দাদি যে সেই ফকির বাবাটা মুখের থেকে লালা নিয়ে ওইটা পান্তাবাদটা ডলতেছে। এটা দেখার পর আয়েশার দাদির বেশ ঘৃণা লাগে। তুমি দেখতেছে যে ফকির বাবাটা খুব মজা করে খাচ্ছে। তো একটা পর্যায়ে সেই ফকির বাবা আয়েশার দাদিকে বলতেছে, নে খা। আয়েশার দাদি তো একটু মানে উনি খাবে না, নাক ছিটকাচ্ছিল, এরকম চেহারা ফেস এরকম করে রাখছিল। তখন নাকি ফকির বাবা বলতেছে যে তুই খা, তোর উপকার হবে। তখন আয়েশার দাদি নাকি নাকটা বন্ধ করে উনি মানে কোনো রকম একটু খাইছে। খাওয়ার পর যখন মানে ফকির বাবার দিকে তাকাবে, দেখতেছে উনি নাই, উনি ওনার মতো হেঁটে চলে যাচ্ছে, পুরোটা খেয়ে চলে যাচ্ছে। ঠিক অল্প কিছুক্ষণের মধ্যেই আয়েশার দাদি নাকি সম্পূর্ণ হাঁটা শুরু করতেছেন। দেখতেছে যে উনি পায়ে শক্তি পাচ্ছে, ওনার তো এমনিতে শরীর অসুস্থ ছিল, উনি হাঁটা শক্তি পাচ্ছে। উনি তাড়াতাড়ি উঠানে হাঁটু কয়েক কদম হেঁটে আবার দেখতেছে ফকির বাবাটা কোথায়, যেহেতু ওনার খাওয়াকে হঠাৎ করে হাঁটাচলা করতে পারতেছে, দেখে আশেপাশে কিছু নাই। আয়েশার দাদা তখন এসে বলতেছে ওনার স্ত্রীকে যে তুমি হঠাৎ হাঁটাহাঁটি করতেছো কিভাবে? তো বলছে আমি বুঝলাম না কিছু না, একটা ফকির বাবা আসলো, আমাকে এই ঘটনাটা পুরোটা বলে, এই অবস্থা এসে আমাকে একটু খাইতে দিল, খাইলো, আমার এই অবস্থা। তখন আয়েশার দাদা খুব হাসতেছে, বলতেছে তুমি কি না কি খাইছো, কার খাওয়া খাইছো, সুস্থ হয়ে গেছো, এগুলো আল্লাহর দান, আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে, ওই ফকির বাবার কিছুই না। তো যাই হোক, আয়েশার দাদি এখানে সুস্থ, ওনাদের আর কোনো সমস্যা খুব একটা হয় না। তো এটা যখন চলছিল, তবে মাঝে মাঝে ওই জিনিসগুলো ওরা দেখতো যে ওই যে কালো সাপ বা ওনাদের জানলার সামনে বা ওনাদের উঠানে বিভিন্ন জায়গায় এরকম দেখতো। তো এর কয়েকদিন পর ওনার আয়েশার দাদা বাড়িতে একটা মানে সিস্টেম ছিল এরকম, ওনাদের যে এরিয়াটা ছিল গ্রামের, সেই গ্রামের বিভিন্ন বাড়িতে প্রতি বছরে ওরস শরীফ হতো এবং 2 দিন 3 দিন আগে ওরস হতো, এবং বিভিন্ন আলেমরা আসতো এখানে। তো একদিন এরকম একবার আয়েশাদের বাড়ির দাদা বাড়ির এখানে আলেমরা এসে ওরস করবে। তো এখন এক আলেম উনি সারাদিন এরকম ওরসের মানে কাজ শেষ করে উনি ওনার বয়ান দিয়ে উনি যখন রাত্রেবেলা আয়েশাদের ওই দাদার বাড়ির কোনো একটা রুমে থাকবে,
তো ওনার এর সীমানার মধ্যে যখন ঢুকছিল তখন উনি ওই সে আলেম নিজের থেকে ফিল করতেছে। তখন এক রাতে 10:30-11টা বাজে উনি ওনার বয়ান শেষ করে যখন ওই আশা বাড়িতে ঢুকবে, আশা দাদা বাড়িতে ঢুকবে, নিজে থেকে ফিল করতেছে বাড়িটার মধ্যে হয়তো কোনো একটা সমস্যা আছে। তখন তিনি ওনার যে রুমে থাকার ব্যবস্থা করেন সেই রুমে নিয়ে বসার পর নাকি উনি নিজের থেকে অনেকক্ষণ ধরে জিকির করতেছিল। তখন জিকিরের একটা পর্যায়ে উনি বুঝে যায় যে না, বাসার মধ্যে কোনো আসলে একটা সমস্যা আছে। তখন সেই আলেম নাকি বাসার একাই রাত্রেবেলা উঠানের মধ্যে একটু হাঁটাহাঁটি করে উনি দেখতেছে যে আসলে আশেপাশে কোনো সমস্যা আছে নাকি। তো অনেক বড় আলেম ছিল উনি নাকি তখন এক জিনের মাধ্যমে জানতে পারে যে এই বাসাটার আশেপাশে নাকি অনেক জিনের বসবাস। তো তখন সেই আলেম এটা বলার পরে জিনের মাধ্যমে শোনার পরে উনি তো ওনার মতো ঘুমায় যায়। পরের দিন সকালে যখন তিনি উঠবে তখন তিনি আয়শা দাদাকে ওনার বয়ান শুরু করার আগে আয়শা দাদাকে ডেকে বলতেছে যে ভাই, আপনার যে বাসার এরিয়াটা, আপনাদের এখানে কোনো সমস্যা হয়? তো আয়শা দাদা বলছে কেন? তো বলতেছে যে না, কারণ আমি কালকে রাতে না থাকলাম, আমার যখন থাকছে আমার কেন জানি মনে হলো এখানে কোনো একটা সমস্যা আছে এবং এখানে অনেক দিনের বসবাস আছে, আমরা যেভাবে জানতে পারছি। তার সাথে দাদা নাকি ইতস্ততা বোধ করতেছিল। তখন ওই আলেম বলতেছে আপনার লজ্জার কিছু নাই, আপনি ফ্রিলি বলতে পারেন, মানে আপনি বলেন, মন খুলে বলেন কি সমস্যা আছে। তা আশার দাদা নাকি বলতেছে যে না, আমরা মাঝে মাঝে এই জিনিসগুলো দেখি, আমার স্ত্রীর কয়েকদিন আগে এরকম অসুস্থ ছিল, এই তাল পরশু নাকি শুনছি উপর থেকে ওকে বলছে এই কথা। ওভারঅল সব ঘটনাগুলো বলে যে প্রথম থেকে যে এখানে আমরা বাসা থাকতাম না, নতুন আসছি এখানে। তো সে আলেম বলতেছে যে দেখেন ঠিক আছে, আমি যেহেতু আপনাদের এখানে আসি, আজকে আমি বয়ান শেষ করি, ও আজকে বয়ান শেষ করে রাত্রেবেলা যে আমার একবারই বয়ান শেষ হয়ে যাবে, আমি রাতে যখন আপনাদের এখানে আসবো আপনাদের বাসায়, আমি রাতে খাওয়ার পরে এই ব্যাপারে একটু দেখি কি করা যায়। তখন সে আলেম আবার ওই আশা দাদাকে বলে রাখে যে আপনাদের বাসার ভিতরে 4টা বড় ড্যাগ রাখবেন, মানে পাতিল রাখবেন বড় 4টা, এবং বেল পাতা রাখবেন এবং কয়েকটা বোতল রাখবেন। আমি বয়ান শেষ করে আর রাতে আসি, আর আপনাদের আশেপাশে বাড়ির যারা সবাই আছেন এরিয়ার মধ্যে, সীমানার মধ্যে, সবাইকে আপনাদের বাসায় থাকতে বলবেন, আমাদের বাসার থেকে এসে আপনাদের এখানে বাসাটা এক রুমে থাকতে বলবেন। তো সেই আলেম নাকি এরকম উনি বয়ান শেষ করে রাত্রেবেলা যখন সেই 10:30-11টার দিকে উনি যখন আসে, সেই আশা দাদার রুমের ভিতর ঢুকে এবং উনি সেই আশা দাদাকে বলে যে আপনি কি ড্যাগগুলো রাখছেন? বলে যে হ্যাঁ, ড্যাগ রাখছি। তখন আসে ওই হাটেম আলেম বলতেছে আমার সাথে তো কিছু লোকজন আছে মাদ্রাসার, ওরাও এখানে থাকবে, আর আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে রুমের মধ্যে নিয়ে আসেন। তো কিছুক্ষণের মধ্যে সেরকম যে সবাই এসে পড়ে। সেই আলেম বলতেছে যে আমি বাইরে গিয়ে, মানে আমি আপনাদের উঠানে গিয়ে কিছু কথাবার্তা বলবো কারোর সাথে, তো আমার যদি খুব চিল্লাচিল্লি হয় বা খুব তর্কাতর্কি হয় আপনারা কেউ আসবেন না, আমি আপনাদের দরজাটা বাইরে লাগাই দিয়ে যাবো, কিন্তু আপনারা এরকম ভয় পাবেন না, আমি আবার দরজা খুলে দিব। তো সেই আলেম নাকি উনি এরকম দরজা বাইরে দিয়ে লাগায়, তো উনি উঠানের মধ্যে যায়। তো আশার দাদা এবং আশার বাবা বলে যে আশাকে যে মানে প্রচন্ড আওয়াজ হচ্ছিল নাকি তখন, মানে বাইরে তর্কাতর্কি হচ্ছে, মানে ঝগড়া লাগলে একটা মানুষের একটা মানুষ এরকম কথা হয়, এরকম আওয়াজ হচ্ছিল। তো ঘটনাটা এরকম যে আলেম নাকি বাইরে হওয়ার পরে উনি ওনার জিনের মাধ্যমে এখানকার ওই যে এরিয়াটাতে জিন থাকতো ওদের মধ্যে মুরব্বী জিন একজনকে ডাকে। সে মুরব্বী জিনকে ডেকে বলতেছে যে তোমাদের কি সমস্যা, তোমরা এখানে কি করতেছো? তা তোমরা তো এখানে প্রায় দেখা যাচ্ছে এখানে যারা থাকি স্থানীয় তাদেরকে সমস্যা করতে ফেলতেছো, তোমরা সাপ হয়ে আসো, তোমরা বিভিন্ন আকার আকৃতিতে আসো, কি সমস্যা, ওদের সমস্যা করো কেন? তখন যে বয়স্ক জিনটা ছিল সে বলতেছে দেখেন, এটা ওনাদের জায়গা না, এটা আমাদের জায়গা, আমাদের এখানে বসবাস 1000 বছর ধরে আমরা এখানে থাকতেছি, এখানে বন জঙ্গল ছিল, ওনারা নতুন এসে এখানে বাড়িঘর তৈরি করা শুরু করছে, তো আমরা এখান থেকে যাব না। সে আলেম বলতেছে দেখো, এটা তো ওদের জায়গা, ওরা পুকুরের দুই পারে ছিল, এখন এটা ওদের জায়গা, তোমরা চলে যাও, এখানে থাকো না। তো তখন সেই বয়স্ক জিন বলতেছে যে না, আমরা যেতে পারবো না, কারণ আমাদের এখানে অনেক সংখ্যায় থাকে, আমরা সব সংখ্যা অনেক থাকে এখানে, আমাদের মানে এতজনকে আপনি তাড়াইতে পারবেন না। সে আলেমকে বলতেছে, সে আলেম বলতেছে যে আপনারা কতজন থাকেন এখানে? তখন সেই বয়স্ক জিন বলে আমরা মোট এখানে 360টা জিন এখানে থাকে, অতএব আমাদের এখানে তাড়ানো আমাদেরকে যাবে না, আপনারা ওদেরকে চলে যেতে বলেন, এই ফ্যামিলিকে চলে যেতে বলেন, আমাদের ওরা রাইজারা রাখে, ওদের যে কাজগুলো করে আমাদের খুব সমস্যা হয়, আমরা সঠিকভাবে ঠিকভাবে চলাচল করতে পারছি না। তখন সে আলেম বলে যে এত কিছু বুঝি না, তোমাদের এখান থেকে যেতে হবে, কীভাবে যাবো তোমরা ঠিক করো। অনেক তর্কাতর্কি হতে হতে একটা পর্যায়ে সেই আলেম বলে ঠিক আছে, তোমরা কোথায় যাবা আমি তোমাদের একটা ব্যবস্থা করে দিই, যে আমার নদীর ব্যাপারে আমার এরকম একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার পিছনে একটা বাগান আছে, সেখানে এরকম ঘন বাগান, তোমরা ওখানে চলে যাবে, ওখানে গিয়ে তোমরা থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু এই ফ্যামিলিটা কোনো মানে সমস্যা করো না। তো সেই বয়স্ক দিন বলতেছে যে দেখেন, আমরা হয়তো কয়েকজন ওইখানে গিয়ে থাকতে পারবো, কিন্তু 360 দিনের মধ্যে সবাই যাবে না, যারা বাধ্য বা যারা যাবে না তাদের ক্ষেত্রে আপনি কি করবেন? তো সে আলেম বলতেছে এটা আমি দেবো, তোমার চিন্তা করা লাগবে না, তোমাদেরকে বলছি তোমরা চলে যাবে এখানে। তো অনেক কথা দেওয়ার পরে দিনের কথা দেয় যে হ্যাঁ, ওরা কিছু সংখ্যক দিন ওইখানে ওই আলমের কথা অনুযায়ী ওই আলমের মাদ্রাসার পিছনে বাগানে চলে যাবে, এবং বাকি তো অনেকে যেতে চায় না। তো আলেম ওই বয়স্ক দিনকে বলে ঠিক আছে, বাকিরা যারা অবাধ্য আছে আমাদের ব্যবস্থা আমি করতেছি, আপনারা চলে যান এখনই। যেরকম নাকি ঘন্টাখানি কথা বলার পর তারপর সে আলেম পুরো ঘরের মধ্যে আসে,
ভয়ের মধ্যে আসার পর আয়শা দাদাকে পুরোটা ঘটনা বলে এবং বলে যে আপনি 4টা পাতিল যে জোগাড় করছিলেন, সকালে যে বলছিলেন ওই পাতিলগুলোর মধ্যে গরম পানি দিয়ে ফুটান, মানে বলে চুলা যেটা না বাসার ভিতরে চুলার ব্যবস্থায় পড়ে রাখতে বলছিল, এই চুলার মধ্যে পাতিল এবং পাতির মধ্যে পানি দেয়, তা আগুন দিয়ে এরকম ফুটাচ্ছিল এবং বেল পাতা দিয়ে দেয়, বেল গাছের পাতার মধ্যে দিয়ে দেয়। এবং ওই ঘরের ভিতর যারা ছিল আয়শার বাবা নাকি বলে আয়শাকে যে যখন এরকম বেল পাতা দেওয়া হয় তখন নাকি বাইরে, মানে দরজা জানালা তো সব আটকানো ছিল, বাইরে নাকি খুবই কান্নাকাটির আওয়াজ এবং এমন অবস্থা মানে ঝগড়া লাগলে বা যেই হই হুল্লার হয় এবং কিছুক্ষণ পর কান্নাকাটি, মানে মনে হচ্ছে যে বাড়ির আশেপাশে অনেক লোকের সমাগম এবং সবাই খুব কান্নাকাটি করতেছে, এমন একটা আওয়াজ আসতেছে। এবং আলেম বারবার বলতেছিল ভয় পাবেন না, এখানে যারা অবাধ্য জিন ওদেরকে তাড়াচ্ছি আমি, আপনারা ভয় পাবেন না। যেরকম নাকি অনেকক্ষণ ধরে এরকম আওয়াজ ছিল, ঘন্টাখানিকের উপর ধরে এরকম জিনদের হই হুল্লার আওয়াজ এবং কান্নাকাটি ছিল বাড়ির বাইরে। তখন সে আলেম 4টা বোতল নেয়, ছোট বোতল নিয়ে এটার মধ্যে উনি একটা আরবি লেখা লিখে বোতলটা আটকায় দিয়ে বলে বাড়ির 4জনকে বলে, আয়শার দাদা বাড়ির 4জনকে বলে যে পুরুষ লোক যে 4জন আছে ওদেরকে বলে দেখেন বাড়ির সীমানায় আপনার 4 সীমানায় আপনারা চলে যাবেন এবং এই বোতলগুলো এখানে মাটিতে পুঁতবেন এবং আপনাদের ভয় নাই, আমার মাদ্রাসার আমার সাথে যে ছেলেগুলো আছে সেগুলো আপনাদের সাথে থাকবে এবং আপনারা জোরে জোরে এখানে আজান দিবেন। তখন এরকম বাড়ির 4জন এরকম ওই বোতলটা 4টা নিয়ে বাড়ির 4 কর্নারে সীমানায় যায় এবং মাদ্রাসার ছাত্ররা থাকে ওইখানে এবং বোতলটা দেওয়ার পর মানে পোতার পর নাকি আজান দিচ্ছিল এবং আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আরও হই হুল্লার অবস্থা, খুবই কান্নাকাটি এবং তিল্লাতিল্লি অবস্থা, ভিতরে যারা ছিল নাকি সব ভয় পেয়ে যাচ্ছিল এরকম। তখন আলেম বারবার সাহস দিয়ে চলেছে, দেখেন কোনো সমস্যা হবে না, আমি অবাধ্য জিনদেরকে সরাই দিচ্ছি, ওরা চলে যাবে, কোনো ক্ষতি করবে না। তো তারপর নাকি আলেম অবাধ্য জিনদেরকে মানে আটকানোর জন্য তিনি নাকি উঠানে এসে একটা বোতলের মধ্যে সবগুলো জিনকে ভরে এবং বোতলটা উনি নিজেই বোতলটা মুখ লাগা এটা বন্ধ করে উনি একটা গাব গাছ যেটা ছিল গাব গাছের নিচে পুঁতে রাখে মাটিতে। পরে আসার দাদাকে এসে বলে যে দেখেন কোনো সমস্যা হবে না, আমি সব জিনকে সেখান থেকে সরাই দিছি এবং যারা অবাধ্য তাদেরকে আমি বোতলে পুঁতে রাখছি, আপনারা গাব গাছ থেকে সাবধানে থাকবেন যেখানে যাতে ওই বোতলটা কেউ না তুলে। যাই হোক, এটা হওয়ার পর তো কয়েকদিন এরকম কোনো সমস্যা হয় না। তো সমস্যা না হওয়ার পরে ওই আয়শার দাদি বা দাদা ওনারাও ওনাদের উঠানে আগের মতো কোনো সাপ বা কিছুই দেখে না। ঠিক কয়েকদিন পরে আয়শার দাদি অনেক খেয়াল করে ওনারা যে রাত্রেবেলা ওনাদের এখানে কান্নার আওয়াজ আসতো, ঠিক 11টা 12টা এই সময় একটা কান্নার আওয়াজ আসতো, ওনাদের বাড়ির যে উঠানে যে সীমা ছিল সীমানার কান্নার আওয়াজ আসে। তো আশার দাদা ভাবে যে আলেমকে আবার বলতে যাবে, তো আশার দাদি বলতেছে দেখো আলেমকে বলার আগে গিয়ে দেখো আসলে কে কান্না করতেছে এখানে। তো আশার দাদা এরকম যায়, গিয়ে দেখে ঠিক সীমানার বাইরে একজন বয়স্ক লোক এবং বয়স্ক মহিলা ওনারা কাঁদতেছে। তখন নাকি রাতে এরকম প্রায় 11টা কি 12টা এরকম সময় হবে কোনো একদিন আর কি, তারপরে এরকম কাঁদতেছে। তো আশার দাদা গিয়ে বলতেছে যে আপনারা কারা এত রাতে এখানে কাঁদতেছেন কেন? তো বলতেছে যে আমাদের সঙ্গীরা কোথায়? তো বলতেছে আপনি কারা? আশার দাদার বেশ সাহস ছিল, নিজেই সাহস করে বলতেছে যে আপনি কারা, এরকম কে কাঁদতেছেন আর বলতেছেন সঙ্গীরা, আপনার সঙ্গীরা কারা? বলতেছে এখানে আমাদের 360 জন সঙ্গী ছিল, ওরা কোথায়? ওদেরকে তো আমরা পারছি না। তখন তো আয়শার দাদা বুঝে যায় যেটা জিন। তো আয়শার দাদা বলে যে ঠিক আছে এই 360 জনকে যিনি সরাই ফেলছেন ওই আলেমকে আমি কালকে নিয়ে আসবো, আপনি কালকে আইসেন এখানে। তো দিনদা বলে আচ্ছা, ওই দিদির জিন যারা ছিল তারা বলে যে ঠিক আছে আমরা আগামীকাল এরকম সময় আসবো, আপনি আলেমকে নিয়ে আসবেন। পরে আয়শার দাদা আসে আলেমের সাথে যোগাযোগ করে এবং আলেমকে পরের দিন নিয়ে আসে। তো সে আলেম যায় এবং সেই সময় কান্না যখন করতেছিল এরকম আওয়াজ আসছিল তখন সে আলেম এখানে আবার যায় ওই আশা দাদাকে নিয়ে। তো তখন সেই 2জন যারা ছিল পুরুষ মহিলা যে বয়স্ক লোক মানে জিন যারা মানুষের রূপ নিয়ে ছিল ওদেরকে জিজ্ঞেস করতেছে কি সমস্যা আপনাদের। তখন সেই 2জন জিন বলতেছে যে আমরা এখানে যত জিন ছিল 360টা জিন ছিল, সবার থেকে আমরা বেশি বয়স্ক এবং আমরা 2জন হজ করতে গেছিলাম। তো হজ থেকে আসার পর দেখি আমাদের বাড়ির সীমানা আমরা ঢুকতে পারতেছি না। এখন আমরা খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের যে সঙ্গী আছে এরা কেউ নাই এবং আমরা ঢুকতে যাবো বাড়িটা দেখতেছি বন্ধ করা, আমাদের থাকার ব্যবস্থা করে দেন। তখন আয়শার দাদা বলতেছে যে না এটা তো কোনো ব্যবস্থা করা যাবে না। সে আলেম সে একই কথা বলতেছে যে না দিন সরাই ফেলছে, আমার মাদ্রাসার ব্যাপারে আমি এখানে থাকি, এখানে দিনটা বাকিরা গেছে ওদের এখানে থাকো। সেই 2জন বলতেছে যে না আমরা কোনোভাবে এখানে যাব না, সবাইকে ম্যানেজ করছেন ঠিক আছে, আমরা যেতে পারবো না, আমাদের এখানে থাকতে হবে, আমাদের এখানে আদি বাসস্থান, আমরা এখানে থাকবে না, আমি নড়বো না। তবে আমরা একটা কথা দিচ্ছি যে আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না। তো এরকম অনেক বার্গেনিং হন ওদের মধ্যে। পরে নাকি আয়শার দাদাকে ওই জিন 2জন বলে যে আমরা আপনার কোনো ক্ষতি করবো না, আমাদের শুধু এখানে থাকার ব্যবস্থা করে দিই, সীমানার মধ্যে হলো থাকার ব্যবস্থা করলেন। তো আলেম সেই জিনকে বলে যে আপনাদের বয়স কত? সেই জিন বলে আমাদের 2জনের বয়স প্রায় 900 থেকে 950 বছরের মতো হবে, তো আমরা এখান থেকে যেতে পারবো না, আমরা অনেক আগে থেকে আমাদের এখানে বাসস্থান। তখন একটা পর্যায়ে আয়শার দাদা বলে ঠিক আছে আমার যে 2টা তাল গাছ আছে বাড়ির সীমানায় এই 2 তাল গাছ আপনারা থাকবেন। তো সেই জিনরা বলে ঠিক আছে আমরা তাল গাছে থাকবো,
তবে আমরা বিভিন্ন সময় অনেক সময় বিড়াল অথবা সাপের রূপ নিয়ে এখানে দিনে চলাচল করতে পারি। তো আপনারা কখনো আমাদেরকে দেখে ভয় পাবেন না এবং আমরা আপনার কোনো ক্ষতি করব না। তো আলেম, আশার দাদা এবং সেই দিনের মধ্যে এরকম একটা কথা এরকম হয়ে যায় ওদের মধ্যে। ওরা সবাই যাদের কথা এরকম রাখে। তো তারপর আলেম চলেই যায়। তুই জিনটা ওই তাল গাছে আমরা থাকা শুরু করে। তো আয়েশা যেটা আমাকে বলে যে আয়েশার দাদা 2008 সালে মারা যায়, তার আগ পর্যন্ত মানে এই যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে 2008 সাল পর্যন্ত নাকি আয়েশার দাদার মধ্যে একটা মানে ভালো গুণ ছিল যে উনি মানুষকে উপকার করতে, এবং উপকার ছিল এরকম যে কেউ অসুস্থ হয়ে থাকলে বা কারো কোনো সমস্যা হলে তাবিজ কুফরি, যদি খারাপ কোনো তাবিজ কুফরি কেউ করে থাকে কারোর উপরে, এটা যদি বান করা লাগে, এই সম্পূর্ণ জিন, এই দুইটা জিন নাকি আয়েশার দাদাকে অনেক মানে সহায়তা করতে ব্যাপারগুলোতে, এবং আয়েশার দাদাকে মানে অনেক হেল্প করতো। মানে আয়েশার দাদা কোনো সমস্যা বলে দিন দিনাকেও অনেক হেল্প করতে, না ফ্যামিলি, ওদের ফ্যামিলিকেও হেল্প করতে এবং আয়েশার দাদাকে হেল্প করতে, এবং আয়েশার দাদা নাকি এই কারণে গ্রামে অনেক নাম ডাক ছিল। তো তারপর সেই দুইটা জিন তো থেকেই যায় এবং আয়েশার দাদা 2008 সালে মারা যায়, এবং আয়েশার দাদা নাকি প্রতি বছর এই জিনদেরকে ভোগ দিত, মানে জিনদেরকে এক নির্দিষ্ট খাওয়া দিত এবং জিনরা খুশি থাকতো। তো 2008 সালে মারা যাওয়ার পর আয়েশার দাদা তারপর এরকম ভোগ আর কেউ দেয় না। তো আয়েশার দাদি নাকি এরকম আবার সেই ওই আয়েশার দাদা মারা যাওয়ার কয়েক মাস পর থেকে এরকম কান্নার আওয়াজ পেত ওইখানে এরিয়াতে। তখন উনি একদিন স্বপ্ন দেখে ওনাকে কেউ একজন বলছে যে আমাকে তো আগে তোমার জামাই ভোগ দিত, এখন তো ভোগ দেওয়ার কেউ নাই, আমাকে এরকম দুধের তৈরি সন্দেশ বানায় প্রতি বছরে ভোগ দিতে হবে। সেই জিন দুইটা ওই আয়েশার দাদিকে স্বপ্ন দেখায়। পরে নাকি আয়েশার দাদি এরপর থেকে রেগুলার উনি ওনার ছেলেকে দিয়ে এখানে ওই নির্দিষ্ট একটি স্থান আছে এখানে নাকি ভোগ দেয়, এবং এটাকে এখন পর্যন্ত ওনারা প্রতি বছর একটা বিশেষ মানে অনেক বড় পরিমাণে একটা ভোগের ব্যবস্থা করে দুধের তৈরি সন্দেশ দেয়, এবং ওটা দিলে নাকি আর কোনো সমস্যা এবং কোনো ক্ষতি হয় না। তো এটা এখন পর্যন্ত এরকম আছে। এটা আয়েশা মনি আমাকে শেয়ার করেন ঘটনাটা। আমি আশা করছি ঘটনাটা আপনাদের বেশ ভালো লাগবে, এবং এটাই ছিল আমাদের বাড়ির ঘটনা। উনি আমাকে বলেছে যে আমাদের বাড়িতে আরও কিছু ঘটনা আছে, এটা আমি সামনের কোনো এপিসোডে হয়তো শেয়ার করবে। তো আজকে প্রথম ঘটনা এটাই ছিল আমার। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।